খেলা তো হয়েছে, পশ্চিমবঙ্গে বরাবর খেলা হয়, মানুষের আবেগের সাথে খেলা হয়। ঠিক যেরকম পালং শাকের ক্যাশ মেমো হয় না, সেরকম তৃণমূল কংগ্রেসেরও সাসপেনশন হয় না। ফুটবল ডেভেলপ নিয়ে কি তার কোনো পরিকল্পনা ছিল না? শুধু মন্ত্রীদের আর ওই মুখ্যমন্ত্রীর পরিবার, ক্রীড়ামন্ত্রীর পরিবারের লোকেরা ছবি তুলবে সেই জন্য? মানে মাঝে মধ্যে দেখে তো মনে হচ্ছিল তেলেঙ্গানা আর মহারাষ্ট্রের মন্ত্রীগুলো বোধহয় অনাথ, ওদের বোধহয় তিন কুলে কোনো আত্মীয় স্বজন নেই, ওরা একটা আত্মীয়কে নিয়ে যেতে পারেনি মেসির কোলে ওঠার জন্য। আমাদের এখানে কাউন্সিলরের বউ পর্যন্ত 2 মেয়েকে নিয়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে থাকার দরুন কিনা জানি না, উনি ভোট এলেই একটু বলি দিয়ে দেন। যখন রোনাল্ডিনোকে নিয়ে অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে ছিল শতদ্রু দত্ত, তখন ভগবানের বাচ্চা ছিল শতদ্রু দত্ত, এখন হাতের বাইরে চলে গেল বলে এখন খারাপ হয়ে গেল। এমন একটা রাজনৈতিক ন্যারেটিভ তারপর থেকে তৈরি করা হচ্ছে যে এই কলকাতায় মুম্বাই হামলার বদলে কলকাতা হামলা হলে যে কাসাবকেও হয়তো শেল্টার দেওয়া হতো, তার সম্পর্কেও সহানুভূতি দেখানো হতো। অরূপ বিশ্বাস প্রথমে মেসির কাঁধে হাত রাখলেন, একটু পরে দেখি হাতটাকে নামিয়ে অরূপ বিশ্বাস পিঠে নিয়ে গেছেন, তারপরে দেখি হাতটাকে নামিয়ে কোমরে নিয়ে গেছেন, এরপরে বলছেন মেসির জেট ল্যাগ ছিল চলে গেছে। মেসি চলে না গেলে তারপর হাতটাকে নামিয়ে কোথায় নিয়ে যেতেন? মেসি চলে যেত না তো কী করতো ওখান থেকে? এইটা বললেন না যে কেন 5 মিনিট অন্তর অন্তর অরূপ বিশ্বাসের হাতটা 3 ইঞ্চি করে নামছিল। মুখ্যমন্ত্রী কি চেয়েছিল মেসিকে দিয়ে খেলা হবে কথাটা বলাবে মাঠে? আমার মনে হয় এরকম কিছু একটা পরিকল্পনা ছিল, তাই কি মেসি পালিয়ে গেল? দেখো, আমি ইচ্ছা করে একটা শব্দ ইউজ করবো, আমি ক্রীড়া একদম বলবো না। ক্রীড়ামন্ত্রী আমাদের পদত্যাগ করেননি, আমাদের ক্রীড়ামন্ত্রী করেছেন। যুবভারতী ক্রিয়াঞ্জনে কিছু একটা হয়েছিল, তার জন্য ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন এবং সেই ক্রিয়াঞ্জনের ঘটনাটা আমরা দেখলাম। ক্রীড়া না ক্রিয়া এ নিয়ে তরুণজ্যোতি বলল, তরুণজ্যোতি আরও অনেক কিছু বললো। তার মধ্যে একটা কথা বলি, তরুণজ্যোতিদের কেন্দ্রীয় সরকারই দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছে সেটা আমার আপনার সকলের কলকাতা। মেসি কলকাতায় এসছে, খেলা হচ্ছে পিসি আর ভাইপোর টিম ডায়মন্ড ভার্সেস মোহনবাগান। কেন ইস্টবেঙ্গল নয়? ইস্টবেঙ্গল নাকি বলছে তৈরি নয়। আপনারা বলুন তো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোনো ফুটবলার আছে যে মেসির সাথে দেখা করতে চায় না? খেলার মাঠে আবেগ উত্তেজনা, চেয়ার ভাঙা দেখেছি, বোতল ছোড়া দেখেছি। যেটা দেখিনি সেটা হলো মাঠের মধ্যে জয় শ্রীরাম স্লোগান এবং পতাকা। যারা গেরুয়া পতাকা নিয়ে ঢুকেছিল এবং রড নিয়ে ঢুকেছিল, তারা যদি ভাঙচুর করে অ্যারেস্ট করো, ইমিডিয়েটলি অ্যারেস্ট করো, সাথে সেই পুলিশগুলোকে সাসপেন্ড করো যারা ঢুকতে অ্যালাউ করেছিল। আমাদের ফুটবল নিয়ে কোনো আবেগ নেই, আমাদের যেটা আছে সেটা আস্ফালন আছে। আপনারা মেসি মাঠে খেলছে এইরকম একটা আয়োজন করবেন, কোনো ভাইজি ভাইপোর ছবি তোলার জন্য নয়, সেলফি তোলার জন্য নয়। মানুষ কেন টাকা দিয়েছিল ওখানে? মানুষ টাকা দিয়েছিল যাতে মেসি আসে, কলকাতার বুকে একটা ঋতিক রোশনের মূর্তি উন্মোচন হয়। মানুষ কেন টাকা দিয়েছিল? যাতে অরূপ বিশ্বাস মেসিকে নিজের মেসো মনে করে বগল দাবা করে রাখতে পারে। মানুষ কেন টাকা দিয়েছিল? তৃণমূলের পরিবারের লোকজন যাতে ছবি তুলতে পারে। মেসির আসার তো কারণ এটাই ছিল। রাজ্য সরকার যদি এখন বলে যে দেখো সব কিছু শতদ্রু করেছে, তাহলে রাজ্য সরকার নেমে আসুক, শতদ্রু মুখ্যমন্ত্রী হয়ে যাবে। ওইসব ফাও কথা বললে হবে না। বেআইনি জিনিস বিক্রি করার নাকি অরূপ বিশ্বাসের চামচা টেন্ডার পেয়েছে, আর কেমন টেন্ডার? 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি করছে। যদি অর্গানাইজার যারা ছিলেন ঋতদা, তারা যদি মেসিকে একটা পাক, ওই দিনকে একটা পাক, যে গাড়িতে করে মেসি এসছিলেন সেই গাড়িতে যদি একটা পাক ঘুরিয়ে দিতেন, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি হতো না। কাছে গিয়ে আতকে উঠে কেঁপে উঠল বুক, দুটো টিমের জার্সির পাশে খোকার বাবার বুক। বুকের কাছে সাদা কাগজে রক্ত দিয়ে লেখা, তোমার আমার একটা কথাই লেখো, খেলার মাঠে কারুর খোকা আর যেন না হারায় দেয়। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি বাংলাহান প্রেজেন্টস টাফ টক। আজকের বিষয়ে যাওয়ার আগে আমি একটা কথা খুব পরিষ্কার জানিয়ে দিই। যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, আমাদের স্বপ্নের সাধের যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিকে আমরা কখনোই সমর্থন করি না। কিন্তু তা সত্ত্বেও আজকে এ বিষয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। আজকের বিষয় হলো খেলা হবে, আত্মঘাতী গোল করল কে? কেন এই বিষয়, কেন এই সতর্কীকরণ বার্তা? তার কারণ আমরা দেখেছি পরিবর্তনের আগে বিধানসভা ভাঙচুর, তারপরেই পরিবর্তন। অনেকে বলছে এই মুহূর্তে শাসক ক্রমশ প্রভুর মতো আচরণ করছে, বিদেশি অতিথিকে ভাবছে তার বাড়ির অতিথি। অনেকে বলছেন এই মুহূর্তে শাসক তার অহংকার অহমিকার চূড়ান্ত তুঙ্গ মুহূর্তে পৌঁছেছে। অনেকে বলছেন এই মুহূর্তে বিরোধী দল যারা রয়েছেন তারা বিরোধিতায় 100-তে 0 কম পেয়েছে। আর সেই জন্য বাংলার যারা ছাত্র যুব,
বাংলার যারা সাধারণ মানুষ তারা জানেন পুলিশ নেই। পুলিশ যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখেছি তারা সেলফি তুলতে ব্যস্ত। আমাদের এর রাজ্যে প্রশাসন নেই, এর রাজ্যে সাধারণ মানুষের অধিকার নেই, এ রাজ্যে সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য বিরোধী নেই। আর সেই জন্যে একদিন যারা বিধানসভা ভাঙচুর করেছিল সেই পথ ধরে কি যুবভারতী ক্রীড়াঙ্গন ভাঙচুর হলো? আবার বলছি, যুবভারতী ক্রীড়াঙ্গন ভাঙচুর আমরা সমর্থন করি না। আমাদের বিষয় খেলা হলো। কোন খেলা হলো? কে খেললো? দলের ভেতরে খেলা হলো নাকি দলের বাইরে খেলা হলো, নাকি আসলে খেলা চলছেই, মানুষ আর পাচ্ছে না, তাই তারা নিজেদের মতো তারা বিচারের পথ নিজেরাই তৈরি করছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় যে পথে জেন জি হেঁটেছে সেই পথেই তারা হাঁটছে। খেলা হবে, সত্যি কি খেলা হবে? খুব গুরুত্বপূর্ণ কথা। আমার সাংবাদিক জীবনে যতজন আইপিএস অফিসার দেখেছি তাদের মধ্যে অন্যতম সেরা আইপিএস অফিসারের নাম নিঃসন্দেহে রাজীব কুমার। সেই রাজীব কুমার যিনি মুখ্যমন্ত্রীর আস্থাভাজন, তাকেও শোকজ করা হলো। প্রশাসনিক ক্ষেত্রে তুমুল ঝড় উঠে গিয়েছে। অরূপ বিশ্বাস অত্যন্ত আস্থাভাজন মুখ্যমন্ত্রী, তাকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে যেতে হলো। দলের এক মুখপাত্র তাড়াতাড়ি তা পোস্ট করে দিলেন। সব মিলিয়ে খেলা চলছে কেমন, এই আমাদের বিষয়। আজকে আপনারা জানেন আমাদের এখানে যারা রয়েছেন তারা অত্যন্ত পরিচিত। আমাদের এখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের মুখপাত্র, কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। আমাদের সঙ্গে রয়েছেন তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, ভারতীয় জনতা পার্টির নেতা। আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ চক্রবর্তী। আপনারা সবাই জানেন তিনি অত্যন্ত পরিচিত মুখ, ইউটিউবার হিসেবে সামাজিক মাধ্যমে তিনি ইতিমধ্যেই অত্যন্ত পরিচিত, আমাদের কাছে অত্যন্ত প্রিয়। আমাদের সঙ্গে রয়েছেন উত্তম সাহা, আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের কর্ণধার, ফাউন্ডার, প্রতিষ্ঠা। আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট চক্রবর্তী, তৃণমূল নেতা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমি প্রথমেই আমি সরাসরি চলে যাব কংগ্রেসের মুখপাত্র সুবক্তা অভিষেকের কাছে। অভিষেক, খেলা হলো, খেলা হবে, কে করলো আত্মঘাতী গোল? সময় 4 মিনিট। শুভ সন্ধ্যা। খেলা হলো, খেলা হবে, কে করলো আত্মঘাতী গোল? খেলা খেললেন যারা আমাদের প্রশাসনে আছে। আত্মঘাতী গোল আমরা করলাম, আমরা যারা সাধারণ ক্রীড়াপ্রেমী। কেন করলাম চেষ্টা করব 4 মিনিটে একটু বুঝিয়ে দেবার। তার আগে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে থাকার দরুন কিনা জানি না, উনি ভোট এলেই একটু বলি দিয়ে দেন। কীরকম বলি দিয়ে দেন? 2011 থেকে 2016 শম্ভুনাথ কাউ এবং আরাবুল ইসলাম, 2016 থেকে 2021 কুণাল ঘোষ, যিনি ঘটনাচক্রে অরূপ বিশ্বাসের কোট আনকোট ওপরে হেডার ছাড়া নিচে সিগনেচার ছাড়া আজ অব্দি এরকম রেজিগনেশন বাবার জন্মে দেখিনি, সেই রেজিগনেশন পোস্ট করেছিলেন সেই ভদ্রলোক কুণাল ঘোষ এবং তাপস পাল। এবং 2021 থেকে 2026 পার্থ চ্যাটার্জি, বালু মল্লিক, সর্বশেষ অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস, বালু মল্লিক, পার্থ চ্যাটার্জি, শম্ভুনাথ কাউ সবাই ক্ষেত্রে একটা কথা কমন, ঠিক যেরকম পালং শাকের ক্যাশ মেমো হয় না সেরকম তৃণমূল কংগ্রেসেরও সাসপেনশন হয় না, কারণ এই সাসপেনশনের কোনো ভ্যালিডিটি থাকে না। কিন্তু সেটা বক্তব্য নয়। আপনার পাঠা গোট বলিনি, কিন্তু GOAT নয়। আপনি ধরে কাটবেন না লেজে কাটবেন সেটা আপনার ব্যাপার, সে ব্যাপারে কোনো বক্তব্য নেই। বক্তব্যটা হচ্ছে উপলক্ষ্যটা কী ছিল। উপলক্ষ্যটা ছিল কোট আনকোট মেসির ভারতবর্ষ সফর। এমপ্রেসারিও বলে একটি শব্দ আছে। এমপ্রেসারিও মানে কি? এমপ্রেসারিও মানে হচ্ছে যারা এই সব কাজগুলো অর্গানাইজ করে থাকে। শতদ্রু দত্ত নাকি এমপ্রেসারিও। আপনারা যারা একটু খেলার খবর রাখেন, মাইক টাইসন থেকে শুরু করে হোলিফিল্ডের যারা এমপ্রেসারিও ছিল তাদের কি ভূমিকা, আর যারা খোঁজ খবর রাখে না, সিলভাস্টার স্ট্যালোনের রকি সিনেমাটা দেখে নেবেন। এমপ্রেসারিও বলতে কি বোঝায় আপনি বুঝতে পারবেন। তারা ফোরে হয় না। কেন ফোরে বলছি? এই কি প্রথমবার নাকি স্পন্সরশিপ নিয়ে
আমি নিশ্চিত শতরূপ এরপর বলবে সনকা এবং ইত্যাদি। 2017 সালে মারাদোনা এসেছিল। মারাদোনার টাইটেল স্পন্সর কে ছিল জানেন? ধুলাইওয়ালা বলে একটা কোম্পানি, যে কোম্পানিটা উঠে গেছে। এবং সেই 2017-তে মারাদোনার ট্যুরের এক্স্যাক্ট ইভেন্টটা কী ছিল জানেন? ইউনিটি ম্যাচ। কোথায় হয়েছিল জানেন? বারাসাতের কদম্বগাছিতে আদিত্য ক্রিকেট স্টেডিয়ামে। কেন বললাম এই কথাগুলো? আপনি, এবং তার বিপক্ষে ছিল দাদা মানে সৌরভ গাঙ্গুলির টিম। এখানেও কমন কি? এমপ্রেসারিও হচ্ছে শতদ্রু দত্ত। এটা কি ব্যতিক্রম নাকি? শতরূপ আমার খুব ভালো বন্ধু, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। 2007 সালে মারাদোনা আরেকবার এসেছিলেন। কি কি সমস্যা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব না, কিন্তু যেটা ইম্পর্টেন্ট, 2008-এ একটা ইন্ডিয়ান ফুটবল স্কুল, 53 একরের একটা ফুটবল স্কুল হওয়ার কথা ছিল মহেশতলাতে। তার পেছনে স্পন্সরের নাম কি জানেন? দুষ্টু লোকেরা বলে সেটা নাকি পৈলান বলে একটা চিট ফান্ড। এক্ষেত্রে অর্গানাইজারের নাম কি জানেন? সমাপতন নয়, শতদ্রু দত্ত। এবার আপনি তো ট্র্যাক রেকর্ড দেখবেন। আমি সেদিন দেখলাম যে অরূপ বিশ্বাসকে নাকি 4 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছে। বিশ্বাস করো ঋতো, আমি অফিসে খুব একটা সামান্য চাকরি করি কর্পোরেটে, আমাকে যদি কেউ 40 মিনিট বসিয়ে রাখতো না, তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। আমার ক্রীড়ামন্ত্রী নিজে ক্রীড়নক কিনা আমি জানি না, কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? শুধুমাত্র তো অন্যকে দোষ দিলে হবে না। 142তম র্যাঙ্কিং আমাদের ফিফাতে। আমাদের আই লিগ, আমাদের আইএসএল এখন হয় না। কল্যাণ চৌবে বলে একজন আছেন, যার সুবাদে 150 কোটি টাকা দিয়ে মেসিকে আনতে পারি আমরা, 25 কোটি দিয়ে একজন ক্রিকেটারকে আইপিএল খেলাতে পারি, 6 কোটি দিয়ে আই লিগ করতে পারি না, এবং সেটা নিয়ে আমাদের কোনো হেলদোল নেই। আমরা নাকি ফুটবল পাগল, আমরা নাকি খেলা পাগল। ওই যে বললাম আত্মঘাতী গোল আমরা করেছি। আত্মঘাতী গোল আমরা করেছি, তার কারণটা কি জানেন? তার কারণটা এটা প্রথমবার হয়নি। 1980 সালে ইডেন গার্ডেনে 16ই অক্টোবর 16 জন সহনাগরিককে হারিয়েছিলাম, যেটা নিয়ে মান্না দে একটা গান লিখেছিলেন যার নাম খেলা ফুটবল খেলা। না, তখন ওই খেলা হবে, খেলা হলো, এইসব নয়। তাতে একটা খুব সুন্দর লাইন ছিল, রণক্ষেত্র আজ কাকে বলে, খোকা ভয়ে চুপ, প্রাণের ভয়ে ছুটলো মানুষ সবাই দিশেহারা, সারা মাঠে বয়ে গেল রক্ত গঙ্গার ধারা, সবার সাথে ছুটলো খোকা, যায় না খুঁজে আজ রোখা, হাজার লোকের পায়ের চাপে হারিয়ে গেল খোকা। এটা ব্যতিক্রম নয়। ব্যতিক্রম আমরা নাকি ফুটবল পাগল বলি তো। 1996-এর বিশ্বকাপ মঞ্চকে আমরা কলুষিত করেছি। আমার আপনার সহনগরী ঘটনাচক্রে সিএবি খেলার সুবাদে আমি সেদিন মাঠে ছিলাম। 1999-তে শচীন তেন্ডুলকরকে শোয়েব আখতার ধাক্কা মারছে, আমরা ইডেনকে রণক্ষেত্র করেছি। 2012 সালে রহিম নবীর মাথা আমরা ফাটিয়েছি। আমাদের মেসি লাগে না, আমাদের ফুটবল নিয়ে কোনো আবেগ নেই। আমাদের যেটা আছে সেটা আস্ফালন আছে, এবং আস্ফালন আছে বলেই আমরা আদিক্ষেতা করি, আমরা সেলফি নিয়ে কাড়াকাড়ি করি। সেটা অরূপ বিশ্বাস হতে পারে বা দেবেন্দ্র ফডনবিস হতে পারে। এর মাঝেই হয়তো উজ্জ্বলতম ব্যতিক্রম হায়দ্রাবাদ। হয়তো কংগ্রেসি সরকার আছে বলে হয়তো আমি একটু ঝোল টেনে কথা বলছি। সেই হায়দ্রাবাদে রাহুল গান্ধী বলে একজন মানুষ দেখিয়ে দিয়েছেন ভূমিকা কাকে বলে, যোগ্যতা কাকে বলে, পেডিগ্রি কাকে বলে। এবং সেখানে দাঁড়িয়ে সাংবিধানিক অভিভাবক সেই রাজ্যের 1-to-1 পাস খেলেছে মেসির সঙ্গে, কাউকে জলের বোতল ছুটতে হয়নি। শুধুমাত্র আবেগ ভাঙিয়ে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বলবার পাশে পাশে কোথাও না কোথাও আত্মঘাতী গোল যখন আমরা করি, আমাদেরকেও আয়নার সামনে দাঁড়াতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং মনে মনে বলবেন উই ডোন্ট ডিজার্ভ ইউ। মেসি, আমরা তোমাকে ডিজার্ভ করি না। শুধু মেসি কেন, সেভাবে দেখতে গেলে কোনো রকম আন্তর্জাতিক মানের আইকনকেই আমরা ডিজার্ভ করি না। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ অভিষেক ব্যানার্জি। আমি এবার ডেকে নেব আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের কর্ণধার প্রতিষ্ঠাতা উত্তম সাহা। প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে অনেকে মজা করে সামাজিক মাধ্যমে বলছেন GOT লিওনেল মেসি 20 মিনিটও থাকতে পারলেন না যুবভারতী ক্রীড়াঙ্গনে, আর আমরা সারাটা জীবন এই বাংলায় কাটিয়ে দিলাম। অনেকে বলছেন আসল ছাগল তো আমরাই। কি মনে করেন উত্তম সাহা? মনে করেন কি ভারতবর্ষের অন্য কোনো জায়গায় এই আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব যদি তৈরি করতেন,
তাহলে বোধহয় সফল হতেন। কলকাতায় এটা দুর্ভাগ্যের, আমরা সত্যি যে কথা অভিষেক বলছিল, আমরা মেসিকে ডিজার্ভ করি না। শুভ সন্ধ্যা। খেলা হলো, খেলা হবে, কে করলো আত্মঘাতী গোল। অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এখানে খেলার জন্য মেসিকে আনা হয়েছিল, মানে আমার এই ট্যাগলাইনটা ঠিক পছন্দ হলো না আর কি। কারণ আমরা একটা কর্পোরেট স্টাইলে মেসিকে ব্যবহার করেছি। কলকাতায় সবাই দেখেছি 5,000 টাকার মিনিমাম টিকিট, সেখান থেকে 18,000 20,000, এবং ওই শিল্পপতিদের, লোহা ব্যবসায়ীদের ফ্যামিলিরাই এখানে এসে ভিড় করেছে। তো আমরা যারা ইডেন গার্ডেন 2084 সালে সেই জানুয়ারি মাস থেকে যারা চিৎকার করেছে ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে, যারা এই সল্টলেক স্টেডিয়ামকে বাঁচিয়ে রেখেছে, সেই দর্শকরা কিন্তু এইখানে উপস্থিত ছিল না। তাই আমি স্বীকার করব না যেটা খেলা হয়েছে বা খেলার জন্য মেসি এসছে। সবচেয়ে বড় কথা যেটা হলো যে ব্যক্তিটা মেসি, ফুটবলের কোনো রকম কোনো স্বীকৃতি দিয়েই তাকে শেষ করা যাবে না। আমরা বলবো পৃথিবীর সর্বকালের সেরা। শুধু তাই নয়, আপনারা রিসেন্ট জানেন আমেরিকাতে একটা বিজনেস সাবমিট হয়েছিল, সেখানে মেসি অ্যাম্বাসেডার ছিলেন। আমেরিকার মতো দেশে বিজনেস সাবমিটে মেসি অ্যাম্বাসেডার, বুঝতেই পারছেন তার টিআরপিটা এখন কোথায়। সেই মেসিকে আমরা সল্টলেকে এনে মাঠ ভরাতে পারিনি, এর থেকে আর লজ্জার কিছু নয়। মেসিকে যখন আমরা আনবো, আমি নিশ্চিত যে শতদ্রু দত্তের মতো এই ফোরেবাজরা গিয়ে মেসিকে বলেছিল যে কলকাতার মাঠে থাকবে 1 লক্ষ লোক, বাইরে থাকবে 50,000 লোক, এত ক্রেজ আপনি হয়তো কোথাও দেখেননি। তারপরে মেসি যা দেখলেন, মাঠই ভরাতে পারেননি। সেই কারণে মেসি 5 মিনিটের মধ্যে বলেছিল যে আমি চলে যাব। দ্বিতীয় কথায় আসি, পশ্চিমবাংলার মেসি মানে মন্ত্রীদের কাছে আর কি, আমার ধারণা অরূপ বিশ্বাসের মতো ক্রীড়ামন্ত্রীরা মেসি আর মেহতাব হোসেনকে এক চোখে দেখে আর কি। ভেবেছিল হয়তো এটা মেহতাব হোসেন বা দীপঙ্কর, তাই জড়িয়ে ধরে ছবি তোলা, এগুলো আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। কত বড় মেসি বা মেসি কত বড় প্লেয়ার আগামী দিনে আসবে কিনা, বা আবার এসে মাঠে খেলবে কিনা, না এইভাবেই কর্পোরেটদের মতো প্রোগ্রাম করবে, সেইগুলো অনেক দূরের প্রশ্ন। প্রশ্ন থেকে গেল যে এই রকম শতাব্দীর সেরা একজন খেলোয়াড়কে কাছে পেয়েও আমরা ফুটবল ভক্ত যারা, তারা মেসি মেসি বলে চিৎকার করার সুযোগ পেলাম না। যারা সারা জীবন ইস্টবেঙ্গল মোহনবাগানে সেই চিৎকার করে মাঠ ভরিয়েছে, এখনও সল্টলেক স্টেডিয়ামের পাঁচিলে কান রাখলে যাদের কণ্ঠ শোনা যায়, সেই দর্শকরা আজকে মাঠেই উপস্থিত হয়নি। পারতেন তো, যে টিকিটগুলো, যেই সিটটা ফাঁকা গেছে সেখানে 200-500 টাকার টিকিট করে লটারি করে সেই দর্শকদের মাঠে ঢোকাতে। দ্বিতীয় যেটা বলবো, মেসি এখানে আসলো কেন? এই 200-300 কোটি টাকার যে প্রজেক্ট, ফুটবলের প্রসারের কি কোনো চিহ্ন ছিল? ফুটবল ডেভেলপ নিয়ে কি তার কোনো পরিকল্পনা ছিল? না শুধু মন্ত্রীদের আর ওই মুখ্যমন্ত্রীর পরিবার, ক্রীড়ামন্ত্রীর পরিবারের লোকেরা ছবি তুলবে সেই জন্য? তাহলে তো আপনারা হোটেলের ভিতরেই প্রোগ্রাম করতে পারতেন। কেন এসেছিলেন এই মাঠে আমাদের বোকা বানাবার জন্য? আমরা আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব থেকে একটা কর্মসূচি রেখেছিলাম। সেই কর্মসূচিতে আমরা, মনে হয় আপনারা খবর পেয়েছেন, মেসির বাড়ি বানিয়েছিলাম মিয়ামিতে, যে বাড়িটা, একটা মিউজিয়ামও করেছিলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে মেসির 29টা ম্যাচ মাঠে গিয়ে লাইভ দেখা লোক, আমরা ইনভাইটেড নই। শতদ্রু দত্ত আমাকে প্রথমে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তারপরে আর ফোন ধরেনি। আমাদের কাছে এমন মেম্বার আছে 17 বছর ধরে, সেই যখন 5 বছর বয়স তখন থেকে মেসির জন্মদিনে কেক কাটে, এখন টিনেজার 21 বছর বয়স, এখনও তার কেক কাটছে। সেই ফ্যানও ইনভাইটেড নয়। অথচ মাঠে দেখতে পেলাম সেই ওর মন্ত্রীর ভাইজিরা এবং মুখ্যমন্ত্রী সব ফ্যামিলির যারা নিয়ে ক্রীড়ামন্ত্রী মাঠে ঘুরে বেড়াচ্ছে। আমরা দুঃখিত, এই কলঙ্ক কোথায় থামবে, কবে শেষ হবে আমরা জানি না। বিগত দিনের ইতিহাস কি ছিল সেই প্রশ্নে আমরা আসবো না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 2008 সালে যখন মারাদোনা এসেছিল, আমি বাড়িতে সবাই বলেছিল যে ক্রীড়ামন্ত্রীকে নিমন্ত্রণ করতে। আমি কোনোদিন সিপিএম করিনি, সিপিএম পার্টি অফিসে কখনো যাইনি, কিন্তু ওই সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী সম্মানীয় ব্যক্তি, আমি তার বাড়িতে গিয়ে একটা কার্ড দিয়ে এসেছিলাম। সে আমার ওই যাদবপুরের ওই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছিল। শুধু উপস্থিতি নয়, পরের দিন আমাদের 2টো ভলভো বাস দিয়েছিল এবং 200 টিকিট দিয়েছিল। একটা মন্ত্রীর এটাই তফাৎ। রাজনীতিটাই শেষ কথা নয়। আমি এখানে সিপিএমের প্রশংসা বা তৃণমূলের বদনাম করতে আসিনি, বলতে এসেছি ক্রীড়ার পরিবেশ তৈরি করার জন্য যোগ্য ব্যক্তিদের যেন স্থান হয়। আমরা এই, আমার পূর্ববর্তী বক্তা বলে গেল, ফিফার এখন 142 নম্বর র্যাঙ্ক। এখানে এআইএফের প্রেসিডেন্ট কে, সেই প্রশ্ন থেকেই যাবে। অনেকে বিতর্ক করে বলবে তারই দোষ, কিন্তু আমরা যেটা দেখেছি বাংলার ফুটবল থেকে, এমন একটা সময় গেছে যে 8 থেকে 9 জন বাংলার ফুটবলাররা ইন্ডিয়া টিমে খেলেছে।
82 এশিয়ান গেমসে আমি মাঠে ছিলাম দিল্লিতে, এমন একটা সময় গেছে 11 জন বাঙালি মাঠে খেলছে ভারতের হয়ে। আজ সেই বাংলা কোথায়? মেসি কলকাতায় এসছে, খেলা হচ্ছে পিসি আর ভাইপোর টিম, ডায়মন্ড হারবার ভার্সেস মোহনবাগান। কেন ইস্টবেঙ্গল নয়? ইস্টবেঙ্গল নাকি বলছে তৈরি নয়। আপনারা বলুন তো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোনো ফুটবলার আছে যে মেসির সাথে দেখা করতে চায় না? তো এইরকম বোকা বানানো কথা আর ন্যারেটিভ তৈরি করে আমাদের সারা জীবন বোকা বনতে হবে। আমরা আশা করি আপনারা সজাগ থাকবেন। খেলার মাঠ খেলার জায়গায় থাকুক, রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক। আমরাও কিন্তু চাই প্রত্যেকটা মানুষই কোনো রাজনৈতিক দলের সমর্থক থাকে বা কোনো সক্রিয়ভাবে রাজনীতি করে থাকেন, কিন্তু খেলার মাঠটা যদি একটু আলাদা করে রাখা হয় তাহলে অন্ততপক্ষে সাধারণ লোক যারা খেলায় উৎসাহিত হয় তারা লাভবান হবে এবং এগিয়ে আসবে। সাথে বলবো, শতদ্রু দত্ত কি একাই ছিলেন? না, তার পিছনে কারা এই কলকাঠি নাড়িয়েছেন? কেন শতদ্রু দত্ত আছে ভিকটিম? এত বড় একটা অনুষ্ঠান কি শতদ্রু দত্ত করতে পারে? ওর ইভেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে ওর পাড়ার ক্লাবের কতগুলো ছেলে, এখানে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল না। আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, প্রায় 100 কোটি টাকার উপরে এখানে অ্যাডভান্স করতে হয়েছিল। আমাদের প্রশ্ন থেকে গেছে, আমরা অনেক সাংবাদিকদের বলেছি এই 100 কোটি টাকা কোথা থেকে এসছে, কে অ্যাডভান্স করেছে। আজকের একটা খবর পেলাম কে নাকি একটা কেস করেছে। আমি চাই সেটা একটু সামনে আসুক, কে কেস করেছে। তো যাই হোক, রাজনৈতিক লড়াই থেকেই যাবে, কিন্তু আমরা মেসিকে দেখতে চাই খেলার মাঠে, কর্পোরেট স্টাইলে নয়, 200 লোকের ভিড়ের মাঝে নয়। মেসি ফুটবলের মাঠে পায়ে ফুটবল, আমরা মেসিকে দেখব। যদি কোনো এই রকম উদ্যোক্তা থাকেন, অনুরোধ থাকবে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, আমাদের ফুটবল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আপনারা মেসি মাঠে খেলছে এইরকম একটা আয়োজন করবেন। কোনো ভাইজি ভাইপোর ছবি তোলার জন্য নয়, সেলফি তোলার জন্য নয়। আমাদের অনুরোধ শুধু এখানেই নয়, আজ সারা পৃথিবী যখন মেসির জন্য তাকিয়ে আছে, আপনারা ভাবতে পারছেন যে আমেরিকার মতো যেসব রকস্টাররা, যাদের টিকিট এখনও ইন্ডিয়াতে আসতে পরে 15,000-20,000 টাকায় বিক্রি হয়, সেই সব রকস্টাররা নাকি অটোগ্রাফ নেওয়ার জন্য মেসির জন্য দরজায় দাঁড়িয়ে থাকে। সেই মেসিকে কলকাতায় এনে আমরা মাঠ ভরাতে পারিনি। এই লজ্জা কোথায়, কবে শেষ হবে, কে পূরণ করবে আমার জানা নেই। হায়দ্রাবাদ পারলো, বম্বে পারলো, দিল্লি পারলো, কলকাতা পারলাম না। অথচ ফুটবলের পীঠস্থান, ফুটবলের স্বর্গ, ফুটবলের মক্কা, অনেক ভাষা আমরা কলকাতার পাশে বসিয়ে রাখি। আমার দ্বিতীয় বক্তব্য যেটা হচ্ছে, বম্বের মাঠে আমরা যেটা দেখলাম, আমি খুব প্রাউড ফিল করি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মেসির হাতে সচিন তেন্ডুলকারের জার্সি তুলে দিয়েছে। এটা আমার গর্ব, ন্যাশন ফার্স্ট। আমি একজন ভারতীয় হিসাবে, আমার দেশেও 140 কোটি লোকের একজন সেরা প্রিয় খেলোয়াড় আছেন সচিন তেন্ডুলকার। ফুটবল মাঠেও সারা পৃথিবী বিশ্বকে পরিচয় দিয়েছে ভারত যে আমার দেশেও একজন প্লেয়ার আছে যে 140 কোটির বুকের মধ্যে তার স্থান। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আরেকবার। সবশেষে বলবো, খেলা থাকবে, খেলা হবে। মুখ্যমন্ত্রী কি চেয়েছিল মেসিকে দিয়ে খেলা হবে কথাটা বলাবে মাঠে? আমার মনে হয় এরকম কিছু একটা পরিকল্পনা ছিল। তাই কি মেসি পালিয়ে গেল? 10 মিনিটের মধ্যেই রাজি হয়েছিল মেসি যে মাঠ থেকে বেরিয়ে যাবে। শতদ্রু দত্ত হাতে পায়ে ধরে তাকে 20 মিনিট আটকে রেখেছিল। আমার কাছে এমনও খবর আছে, যেহেতু পিএমের অফিসে মেসি গিয়ে জার্সি উপহার দেবে সেই খবর আছে দিল্লিতে, শতদ্রু দত্তর কাছে অফার ছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে মেসিকে নিয়ে যাবে। ভাবনাটা আপনারা একটু ভাবুন আর কি, আমার মুখ্যমন্ত্রী কী লেভেলের চিন্তাধারা, মেসিকে নাকি তার বাড়িতে নিয়ে যাবে। আর তার মাঝখানেও ইন্ধন জুগিয়েছিল ক্রীড়ামন্ত্রী। প্রমাণ চাইলে আমি দিতে পারবো না, কিন্তু এটাই বাস্তব। অবশ্যই আমি আরেকবার বলবো, রিপিট করব, ওদের সামনেও বলবো, কোর্টে দাঁড়িয়ে বলতে রাজি আছি। সবশেষে বলতে চাই, আপনারা যারা ফুটবল প্রেমী, ক্রীড়া প্রেমী, আপনারা একটু সতর্ক থাকুন। এই ধরনের ক্রীড়ামন্ত্রী বলে নয়, চিন্তাধারা নিয়ে আপনার অঞ্চলে বা রাজ্যের কোনো লোক যদি থাকে তাদের প্রতিবাদ করতে শিখুন, তাহলে হয়তো এরা একটু সতর্ক হবে। আর আপনারা যদি ভয় পান, সারা জীবন যদি এইরকম চুপি চুপি করে কথা বলেন, তাহলে কিন্তু ওরা মেসির মতো লোককে বগলে নিয়ে মাঠে ফটো তুলবে, এটাই শেষ হবে। তা আমার অনুরোধ থাকবে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের পক্ষ থেকে, বাংলা আবার জগৎ সেবায় শ্রেষ্ঠ আসন নেবে। আমরা বাঙালি, ফুটবলে আমাদের প্রাণ, এই খেলাতে নিয়ে আমরা মেতে থাকব। নমস্কার। অবশ্যই ধন্যবাদ উত্তম সাহাকে। উস্কে দিলেন কোথাও, তার কারণ সত্যি তো লজ্জা। তখন সবে রিপোর্টিং করতে এসেছি, জার্মানিতে গিয়েছি ওয়ার্ল্ড কাপ কভার করতে। জার্মানিতে ওয়ার্ল্ড কাপে কভার করতে গিয়ে যখনই দেখলো ভারতীয় সাংবাদিক, আমাদের খুব ভদ্রভাবে বলল, আপনারা নিচের ঘরে চলে যান, কারণ ভারত তো ফুটবল খেলে না। এই পরিচয়টা গোটা পৃথিবীতে, ফিফার কাছেও আমাদের পরিচয়, আমরা
ফুটবল খেলি না, আমাদের র্যাঙ্ক এতই নিচে। তাহলে প্রশ্ন ওঠে, যে বাংলায় এত ফুটবল নিয়ে মাতামাতি, যে বাংলায় ফুটবল নিয়ে গান আছে, যে বাংলায় ফুটবল নিয়ে ছবি আছে, ধন্যী মেয়ের মতো ছবি আছে, সেই বাংলায় কি চিরকাল আমরা চিয়ার লিডারই থেকে যাব? যেহেতু কেসের কথা বললেন উত্তম সাহা, আমাদের এখানে আইনজীবী, বিশিষ্ট আইনজীবী এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি আছে, তাকে ডেকে নিচ্ছি। শোনা যাচ্ছে নাকি ভারতীয় জনতা পার্টির কেউ সেদিন স্টেডিয়ামে ছিলেন ওই ভিড়ের মধ্যে? সকলকে শুভ সন্ধ্যা। আমি এতক্ষণ সকলের বক্তব্য শুনছিলাম। আমার ভাই কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম। শুনে একটা কথা মনে পড়লো। আমি আস্তে আস্তে দেখছিলাম একটা ভিডিও ক্লিপিংস। অভিষেক ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি নয়, তৃণমূলের অভিষেক ব্যানার্জি দেশে ফিরেছেন এবং তিনি মিস কল দিয়েছেন কংগ্রেসকে, বলেছেন যে আমরা কোনো কন্ডিশন ছাড়া যদি একসাথে আসো তো একসাথে ভোটে লড়তে পারি। তারই একটা ছোট্ট প্রতিফলন আজকে দেখলাম। দোষটা কার? দোষটা তো মানুষের আবেগের। কেন তারা টাকা দিয়ে গেছিল? তৃণমূল যেখানে যুক্ত, টাকা মারা কোম্পানি টিএমসি যেখানে যুক্ত, সেখানে সাধারণ মানুষ টাকা খরচা করে গেছিল। দোষটা তার। তোমার হচ্ছে খেলা হবে, খেলা হচ্ছে, খেলা তো হয়েছে, মানুষের আবেগের সাথে খেলা হয়েছে, মানুষের সাথে খেলা হয়েছে। আমি দেখছিলাম একটা ছেলে যে বলছে সেমিস্টার ফিস না দিয়ে এবার আমি টিকিটটা কেটেছিলাম একবার স্বপ্নের রাজপুত্রকে দেখবো বলে। একজনের বিয়ে, সে বিয়ে ওখান থেকে এসে বললো আমি দেখে একবার যাব। এদের আবেগের কোনো দাম নেই, এদের কোনো দাম নেই। আমি দেখলাম মানুষকে ব্লেম করা হচ্ছে, মানুষের কথা বলা হচ্ছে, মামলা অনেক কথা হচ্ছে। ঋতুদা, সব কাকের মাংস খায় না, তোমরাও বলছো না, কেন বলছো না আমি জানি না। শতদ্রু দত্ত যেটা করেছে অপরাধ। আমরা সেটা তৃণমূল কংগ্রেস বিজেপিকে দেখলে বুঝতে পারি। শতদ্রু দত্ত যা করেছে অপরাধ, সাথে অরূপ বিশ্বাস যেটা করেছে। আর তোমরা দেখো, আমি ইচ্ছা করে একটা শব্দ ইউজ করবো, আমি ক্রীড়া একদম বলবো না। ক্রীড়ামন্ত্রী আমাদের পদত্যাগ করেননি, আমাদের ক্রীড়ামন্ত্রী করেছেন। যুবভারতী ক্রিয়াঞ্জনে কিছু একটা হয়েছিল, তার জন্য ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন এবং সেই ক্রিয়াঞ্জনের ঘটনাটা আমরা দেখলাম। মানুষের টাকা দিয়ে মেসি এখানে আসলো, তাকে বগল দাবা করে নিয়ে ঘুরলো অরূপ বিশ্বাস। তোমাদের ফ্র্যাটার্নিটির কিছু লোক আগের দিন রাত থেকে হায়াতে বসে থাকলো, দুদিন ধরে হায়াতে থাকলো। আমাদের কিছু পাসের ব্যবস্থা করো। একজন মহান স্পোর্টস জার্নালিস্ট, তিনি তো দিল্লির অনুষ্ঠানটা যেন তাকে দেওয়া হয়, এটার জন্য কাকুতি মিনতি করলেন, ক্যাওয়াস করলেন। বড় বড় অর্গানাইজার থাকতে পারে, এখানে তোমরা খোঁজ করো কারা দায়িত্ব পেয়েছিল অর্গানাইজ করার, কারা ছিল। একটা কোম্পানি, আমি কোনো নাম বলছি না, কোনো এক বিশিষ্ট সাংবাদিকের নায়িকা স্ত্রী, তার কোম্পানি, সে দায়িত্ব পেয়েছিল। কি করে পেলো? খোঁজ নাও, অনেক কিছু জানতে পারবে। এবার সাংবাদিক বলে কি পাবে না নাকি? না, কেন পাবে না? অবভিয়াসলি পাবে, যোগ্যতা অনুযায়ী পাবে, অবভিয়াসলি যোগ্যতা অনুযায়ী পাবে। মামলার কথা হচ্ছে, আমি ইতিমধ্যে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একদম আউট অফ দ্যাট বক্স গিয়ে তিনি একটা কমিটি, প্রাক্তন বিচারপতিকে দিয়ে একটা কমিটি করেছেন, কিছু পুলিশ অফিসারকে শোকজ করেছেন, একটা এসআইটি বসিয়েছেন। ঋতুদা, তুমি তো অনেক পুরনো একজন সাংবাদিক, তোমার অফিসে যদি কিছু হয়, তোমার এগেনস্টে ইনভেস্টিগেশন করবে তোমার থেকে কোনো জুনিয়র অফিসার, ক্ষমতা আছে করার। এখানে তো সেটাই হলো। একজন বিচারপতিকে দেওয়া হয়েছে দায়িত্ব, একদম স্বচ্ছ বিচারপতি, ধবধবে ফর্সা কানাই। আমরা জানি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, আমরা জানি কে কতটা স্বচ্ছ, কে কতটা না। আমি আগেও বলেছি, আমি বারবার বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপদে পড়ে তখন অসীম রায়ের খোঁজ হয়। হ্যাঁ, অসীম রায় প্রাক্তন বিচারপতি। অসীম রায় অত্যন্ত ভালো বিচারপতি। উনার রিটায়ারমেন্ট করার পর কয়েকজন অ্যাডভোকেটের কলকাতা হাইকোর্টের প্র্যাকটিসটাই কমে গেল। তার আগে কি হতো? সব বড় বড় ম্যাটার, বড় বড় বেল তারাই করতেন, জুনিয়র হিসাবে বসে থাকতেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন তখন ওই বিচারপতির কথা মনে আসে। আস্তে আস্তে লেখা পড়ছিলাম, কোনো দেশে একটা ঘটনা ঘটেছিল, জানো তো, 2-3টে ঘটনা, আমাদের কলকাতার সাথে জড়িও না, ঘটনাগুলো বলি খালি। কোনো একটা শহরে একটা হাসপাতালে আগুন লেগেছিল, অনেক রোগী মারা গেছিলো সেখানে। সেই হাসপাতালের লোকদের বেল হচ্ছিল না। তখন ওইখানকার কোনো একজন বলল, ওই এক মহিলা আছে তার কাছে যাও, সে হয়ে যাবে। যে মহিলার কাছে গেল, বেল হয়ে গেল। তারপর একজন পুলিশ কর্তা খুন হয়েছিল সেই শহরে, কলকাতায় না, সেই শহরে এক পুলিশ কর্তা খুন হয়েছিল। খুন হওয়ার পর হাইকোর্ট ওপেন কোর্টে বেল রিজেক্ট হয়ে গেল।
কিন্তু বেলটা অ্যালাউ হয়ে গেছিলো পরবর্তীকালে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিসের কথা অনেক কিছু আসে। সুতরাং পুরো বিষয়গুলো ওই বাইরের, এখানকার নয়। একজন মহিলা তার স্বামীর সাথে মানে পরকীয়া একটা বয়ফ্রেন্ডের সাথে মিলে তার হাজব্যান্ডকে খুন করেছিল। খুন করার পরে সেই মামলায় কনভিকশন হয়, হাইকোর্ট থেকে তার ছাড়া পেয়ে যায়। এরকম কলকাতা হাইকোর্ট না, কিন্তু এর সাথে ওই বিচারপতির কোনো সম্পর্ক নেই। আমি খালি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন যখন বিপদে পড়েন কোনো এক বিচারপতির খোঁজ ওঠেন। আর কেন খোঁজ উঠেছে এখানে যখন লিগ্যাল অ্যাসপেক্ট আসে, আমার লিগ্যাল অ্যাসপেক্টে বলা উচিত। কার নাম আসছে? অরূপ বিশ্বাসের। কার নাম আসছে? ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। কার নাম আসছে? সানাকা বলে একটা কোম্পানির। সানাকা কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর কে ছিল? বিনয় মিশ্র। কাদের কাদের ছবি তুলতে দেখা গেছে? ব্যানার্জি পরিবারের লোকজনকে। তো এইখানে যদি তদন্তভার বাইরে চলে যায়, অন্যান্য ক্ষেত্রে যেমন হাইকোর্ট বলে পাওয়ারফুল পিপলস আর ইনভলভড, সো টু ইনস্টিল কনফিডেন্স ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির কাছে যাওয়া উচিত। সেই তার ভয়ে কি হঠাৎ করে একটা তদন্ত কমিটি করা হলো? হঠাৎ করে একটা এসআইটি গঠন করা হলো? আমি আবার বলছি, খেলা তো হয়েছে পশ্চিমবঙ্গে, বরাবর খেলা হয়, মানুষের আবেগের সাথে খেলা হয়, মানুষের অধিকারের সাথে খেলা হয়, মানুষকে লুট করা হয়। এটা তো মানে পশ্চিমবঙ্গে একটা প্র্যাকটিস যে মানুষ টাকা দেবে, সেই টাকা তৃণমূল নেতারা ফুর্তি করবে। মানুষ কেন টাকা দিয়েছিল ওখানে? মানুষ টাকা দিয়েছিল যাতে মেসি আসে, কলকাতার বুকে একটা ঋতিক রোশনের মূর্তি উন্মোচন হয়। মানুষ কেন টাকা দিয়েছিল? যাতে অরূপ বিশ্বাস মেসিকে নিজের মেসো মনে করে বগল দাবা করে রাখতে পারে। মানুষ কেন টাকা দিয়েছিল? তৃণমূলের পরিবারের লোকজন যাতে ছবি তুলতে পারে। মেসির আসার তো কারণ এটাই ছিল, মানুষ টাকা দিয়েছিল। ঠিক যেমন পশ্চিমবঙ্গে প্রকল্পের টাকাগুলো তৃণমূলের পকেটে চলে যায়, উন্নয়নের টাকা তৃণমূলের পকেটে চলে যায়, অধিকার তৃণমূলে চলে যায়, মেধাযুক্ত ছাত্রছাত্রীর চাকরি তৃণমূলের লোকজনের কাছে চলে যায়। ঠিক একই রকম স্কিম এটা। মানুষ টাকা দেবে, তৃণমূল সেটা লুট করবে। এই খেলা বারবার মানুষের সাথেই হবে। আর লাস্ট, আমি এটা সময় শেষ হয়ে যাচ্ছে, আমি লাস্ট একটা কথা বলে শেষ করব। এই পুরো ইস্যুটা একদিকে বাংলা মানে কলকাতা, তুমি হিসাব করে দেখো, হায়দ্রাবাদ পারলো, মুম্বাই পারলো, দিল্লি পারলো। দাদা এক্ষুনি বলছেন কলকাতা পারলো না, আমি তো বলবো কলকাতাও পারলো, কিন্তু বানানটা একটু অন্য। তৃণমূল প্রশাসন কলকাতায় একটা অশ্বডিম্ব পারলো, এবং তার ফলে পুরো বিশ্বের সবকটা সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গের নাম জলজল করলো। ঋতুদা তুমি মনে করে বলো তো আমাকে, শুধু পশ্চিমবাংলা না, গোটা বিশ্ব জুড়ে। এক্স্যাক্টলি, বিশ্বজুড়ে। তুমি লাস্ট 15 বছরে তুমি বলো নিউ ইয়র্ক টাইমসে পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রীর ছবি বেরিয়েছে? নিউ ইয়র্ক টাইমসে মেসিকে জড়িয়ে ধরে আছে, নিচে লেখা দ্য ম্যান হু অর্গানাইজ মিট মেসি। বিশ্বের তাবর সংবাদ মাধ্যমে যুবভারতীর ম্যাসাকার দেখা গেছে। কার নাম পড়লো? কলকাতার নাম পড়লো, পশ্চিমবঙ্গের নাম পড়লো। ছোটোভাবে ভাবলে এইটুকু ভাবতে হয়, আমরা তো ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের নাম পড়লো। এবং আরেকটা জিনিস, কলকাতার সম্ভাবনা শেষ হলো, কলকাতা থেকে শিল্প গেছে, চাকরির আশা গেছে, সাথে আরেকটা ইকোনমি যেটা ওয়ার্ল্ড ওয়াইজ ব্লুম করছে, কনসার্ট ইকোনমি। কোল্ড প্লে এসে মুম্বাই পারফর্ম করে, আহমেদাবাদে পারফর্ম করে, পশ্চিমবঙ্গে আর বড় কেউ আসবে না, তারা আসতে ভয় পাবে। আর মেসির কথা হচ্ছে, আর লাস্ট এটা বলে শেষ করছি, সাথে আরও দুজন ছিল, সুয়ারেজ ছিল আর রড্রিগেজ ছিল। দুজনের সাথে কি হয়েছিল? ডিপল ছিল, সুয়ারেজ ছিল আর ডিপল ছিল। কি হয়েছিল? সুয়ারেজকে কনুয়ের গুঁতো মারা হয়েছিল, ডিপলকে খামচি দেওয়া হয়েছিল, সেটাও রিপোর্টে আছে। এটাই তো বাংলা, এটাই মমতার পশ্চিমবঙ্গ। বিশ্ব মানচিত্রে আমাদের নাম উজ্জ্বল হলো, খেলা হবে, খেলা হলো, আমাদের নাম ডাউন হলো। এবং গর্ব করে বলুক বাংলার মেয়ে মমতা, বাংলার গর্ব মমতা, পশ্চিমবঙ্গকে কোথায় দাঁড় করা? অবশ্যই ধন্যবাদ তরুণ জ্যোতিকে। সত্যি একটা দুঃসহ সময় চলছে, তবে এটাও মনে রাখতে হবে মারাদোনা থেকে শুরু করে, মেসি থেকে শুরু করে আরও অনেকের নাম বলা যেতে পারে, যে বঙ্গদেশে রবীন্দ্রনাথের শেষ যাত্রায় রবীন্দ্রনাথের দাড়ি গোঁফ ছিঁড়ে নেওয়া হয়েছিল, সেই বাঙালির বোধহয় এবার আত্মসমীক্ষারও প্রয়োজন আছে। আমি তরুণজ্যোতি তেওয়ারিকে সময় দিচ্ছি দ্বিতীয় পর্বের জন্য। আমি মেনেই নিচ্ছি যে পুলিশের শীর্ষকর্তা, তার বিরুদ্ধে তদন্ত করবে এই পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু মুশকিলটা হচ্ছে কে তদন্ত করবে ভাই? কারণ সিবিআই, ইডি যেরকম অশ্বডিম্ব প্রসব করে, সুতরাং আর তদন্তের তো কেউ রইল না। দ্বিতীয় পর্বে নিশ্চয়ই এর জবাব পাবো। আমি এবার ডেকে নেব সম্রাটকে। সম্রাট চক্রবর্তী, তৃণমূল নেতা, তৃণমূল মুখপাত্র, সুবক্তা। শুভ সন্ধ্যা। প্রথমেই বলি যে রাজনৈতিক পরিচয়গুলো আমার দিলে তার বাইরেও একটা পরিচয় আছে, যেটা দিয়েই শুরু করতে চাই।
আমি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে বলি, এবং বাংলার বুকে মেসির এই ঘটনা প্রত্যেকটা বাঙালিকে লজ্জিতই করেছে, কোনো দ্বিধা নেই এটা স্বীকার করতে, এবং লজ্জিত করেছে। দ্বিতীয় কথা আসবে যে দায়, নিশ্চয়ই সরকারের দায় আছে, আর দায় আছে বলেই 1 ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন আপামর বাংলাবাসীর কাছে, সেই দায় তো আছে। ভুল নিশ্চয়ই আছে, সরকারের ভুল আছে। সরকার কি ভেবেছিলেন? সরকার ভেবেছিল যে আমাদের মধ্যে যতই রাজনৈতিক বিরোধিতা থাক, মেসির মতো একজন আন্তর্জাতিক তারকা আসলে সেটার সঙ্গে দেশের সম্মান জড়িত থাকে। হয়তো এখানে সেরকম কিছু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা কোনো রাজনৈতিক দলই করবে না, এটা ভুল ছিল। আমরা এতজন এত আলোচনা করলাম, কেউ শতদ্রু দত্তের দোষ নিয়ে আলোচনা করলাম না। একবারও ভাবলাম না যে শতদ্রু দত্ত যে প্ল্যানিং নিয়ে মেসিকে আনার জন্য পোস্টার বার করেছিলেন, দেখেছেন অনেকে পোস্টার, তাতে 3টে দিন 3টে ভেন্যু ছিল। 3টে ভেন্যুর মধ্যে কলকাতা, মুম্বাই এবং দিল্লি, কোথাও হায়দ্রাবাদ ছিল না। হায়দ্রাবাদটা পরে অ্যাড করা হয়েছে। ভাবা আমাদের উচিত ছিল যে শতদ্রু দত্তর সংস্থা রাত্রির 2:30-টের সময়, 2:20 থেকে 2:30 মেসিকে কলকাতায় অবতীর্ণ করিয়ে হায়াতে নিয়ে গেছেন। একটা মানুষের জেট ল্যাগ বলেও একটা বিষয় থাকে। পরের দিন সকাল থেকে যে ইভেন্টগুলো তাকে দেওয়া হয়েছে, মেসি স্টেডিয়ামে যখন আসার কথা ছিল তার অনেক পরে মাঠে ঢুকেছেন, এইগুলো ছিল, অবশ্যই ছিল। তার সঙ্গে এই কথা বলছি যে আয়োজকের ত্রুটি নিয়ে কিন্তু আলোচনা হলো না। এমন একটা রাজনৈতিক ন্যারেটিভ তারপর থেকে তৈরি করা হচ্ছে যে এই কলকাতায় মুম্বাই হামলার বদলে কলকাতা হামলা হলে যে কাসাফকেও হয়তো শেল্টার দেওয়া হতো, তার সম্পর্কেও সহানুভূতি দেখানো হতো। এনে অনেক কথা আমাদের কংগ্রেসের প্রতিনিধি অভিষেক খুব সুন্দরভাবে বলল, যে হায়দ্রাবাদে আয়োজনের কথা, রাহুল গান্ধীর কথা। হ্যাঁ, যেটা হয়েছে কলকাতায়, যেটা হয়েছে সেটা বাঞ্ছনীয় ছিল না। কিন্তু কলকাতাতে এর আগেও খেলা নিয়ে 1980 16ই আগস্ট, 1996 বিশ্বকাপ সেমিফাইনাল, তারপরে আরও অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। আচ্ছা, আপনারা কেউ একজন আমাকে মনে করে দিন তো, সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী বা পুলিশ মন্ত্রীরা দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন বা পদত্যাগ করেছেন? একটা ঘটনা। পার্থক্যটা এখানে আছে, দায় স্বীকার করা, তদন্ত কমিটি এবং ক্ষমা স্বীকার করা। এবং সেই সঙ্গে একটা কথা বলি, খেলার মাঠের আবেগ আমরা আগেও দেখেছি। খেলার মাঠে আবেগ, উত্তেজনা, চেয়ার ভাঙা দেখেছি, বোতল ছোড়া দেখেছি। যেটা দেখিনি সেটা হলো মাঠের মধ্যে জয় শ্রীরাম স্লোগান এবং পতাকা। এই প্রথমবার আমরা প্রত্যক্ষ করলাম মাঠের মধ্যে। কোন জয় শ্রীরাম? যে জয় শ্রীরাম বলে তারবে জানসিরিকে মারা হয়েছিল, যে জয় শ্রীরাম বলে বিলকিস বানুর ধর্ষকদেরকে মালা পরানো হয়েছিল, যে জয় শ্রীরাম বলে আমরা দেখেছিলাম মুজফ্ফরপুরে আদিবাসীদেরকে মারা হয়েছিল, কলকাতার বুকে মাদ্রাসা শিক্ষককে মারা হয়েছিল। সেই জয় শ্রীরামের আমদানি খেলার মাঠেও ঘটল, হতে তো পারত। যেটা দিল্লিতে হয়েছিল, রেখা গুপ্তা হায় হায় বলেও হয়েছিল, সেলিব্রিটিদের সমালোচনা হচ্ছিল, হতেই পারত, নেতা মন্ত্রীদের সমালোচনা হতেই পারত। কিন্তু তারা কারা? তারা কোন ক্রীড়াপ্রেমী? যারা রড নিয়ে ঢুকেছিল, যারা গেটের তালা ভেঙেছে, যারা প্রাণের প্রিয় যুবভারতী স্টেডিয়ামকে বিভিন্ন অংশে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, যারা নেট ভেঙেছে। আবেগ তো অনেক কিছু, ফুটবলের আবেগ আমরা জানি, এগুলো তো প্রত্যক্ষ করেছে বাংলার মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষরা সেটা প্রত্যক্ষ করেছে। আমি উত্তমবাবু কয়েকটা প্রশ্ন করলেন, সুভাষ চক্রবর্তীর কথা বলেন, আমি সম্মান করি, শ্রদ্ধা করি, সুভাষবাবুকে সম্মান করি, অনেক ভালো কাজ তিনি করেছেন বাংলার ক্রীড়াক্ষেত্রে। কিন্তু সেই সঙ্গে এটাও তো মানতে হবে যে মারাদোনা যখন এসেছিল সেই সময় টাইমস অফ ইন্ডিয়া
মারাদোনার ট্যুরকে নিয়ে সুভাষ চক্রবর্তীকে কেন্দ্র করে কোন খবর পরিবেশন করেছিল? এটাও তো মানতে হবে। আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে অস্ত্রশস্ত্র সহ দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছিল সুভাষবাবুর আমলেই। এগুলো মানতে হবে, এগুলো অস্বীকার করলে তো হবে না। এটাও মানতে হবে ক্রীড়াপ্রেমী ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর আমলেই ফুটবলার ষষ্ঠী দুলের বাড়ির থেকে হাত কাটা দিলীপকে পাওয়া গেছিল, এটাও মানতে হবে। ক্রীড়া না ক্রিয়া এ নিয়ে তরুণজ্যোতি বলল, তরুণজ্যোতি আরও অনেক কিছু বললো। তার মধ্যে একটা কথা বলি, তরুণজ্যোতিদের কেন্দ্রীয় সরকারই দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছে সেটা আমার আপনার সকলের কলকাতা, এটা মানতে হবে। তরুণজ্যোতি ক্রীড়া আর ক্রীড়ার কথা বললো, এটা বললো না যে এক্সট্রা 2AB-টা কোত্থেকে এলো। তরুণজ্যোতি এটা বললো না পলিটিক্যাল ফাইবারটা এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে MA করা ভদ্রলোক কোথা থেকে পেল। তরুণজ্যোতি এটা বললো না ইনভেস্টিগেটিং ইনভেস্টমেন্টের বদলে কী করে বলা যায় আমার দেশের প্রধানমন্ত্রী যখন বলে সেটাও আমার কাছে লজ্জার। শেষ করব এই কথাটা বলে, সমালোচনা হোক, নেতাদের সমালোচনা হোক, মন্ত্রীদের সমালোচনা হোক, সেলিব্রিটিদের সমালোচনা হোক, কিন্তু যে ন্যারেটিভটা তৈরি করে সমালোচনা করা হচ্ছে। আচ্ছা বলুন তো, শুভশ্রী গাঙ্গুলি মাঠে কোথায় মেসিকে ব্লক করেছিল? একজনও দেখেছেন যে মেসির চলার পথে শুভশ্রী গাঙ্গুলি তাকে ব্লক করেছিল? কিন্তু শুভশ্রী গাঙ্গুলির ক্ষেত্রেও যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আপনি ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। যদি সাইফ আলী খান তৃণমূল করত তাহলে করিনা কাপুরকে নিয়েও একই কথাই বলতেন। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ, ধন্যবাদ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা জানেন বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী হিসেবে অনেকবার ভিন্ন ভিন্ন কারণে ক্ষমা চেয়েছেন। অনেকে রসিকতা বলেন বুদ্ধবাবু তো ক্ষমা চাইতে চাইতেই রাজনৈতিক শহীদ হয়ে গেলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ক্ষমা চাইলেন, তাহলে এটা কি কিসের ইশারা? এ নিয়ে নিশ্চয়ই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব, সম্রাট বলবেন। আরেকটা কথা খুব পরিষ্কার বলেছেন, কোনো না কোনো ক্ষেত্র থেকে সাবোতাজ হয়েছে। তিনি বলছিলেন, সম্রাট বলছিলেন যে তিনি মনে করেন সাবোতাজ হয়েছে। তাহলে কি দলের কেউ সাবোতাজ করেছে সেদিন? তাহলে কি অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে সাবোতাজ করেছে অন্য কোনো প্রভাবশালী নেতা? এটাও তো হতে পারে সম্রাট বাবু। শুধুমাত্র দৃষ্টি ঘোরানোর জন্য জয় শ্রীরাম বলা হয়েছিল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দ্বিতীয় পর্বে আলোচনা করব। অনেকে বলেন কারোর সর্বনাশ কারোর পৌষ মাস। অনেকে বলেন এই মুহূর্তে বাংলা মিডিয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছেন তা নিয়ে মেসির মতো দুরন্ত গতিতে খেলছেন সামাজিক মাধ্যম থেকে টেলিভিশন চ্যানেলে বিতর্ক সভায় শতরূপ ঘোষ। সিপিএম নেতা, তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বলেন শুনব। নমস্কার। প্রথম কথা হচ্ছে, অভিষেক বলার সময় যে আমি আমার খুব ভালো বন্ধু, এবং অভিষেক আমার তার থেকেও ভালো বন্ধু, সেই কারণে আমি প্রকৃত বন্ধুর মতো আমি কতগুলো ভুল শুধরে দিই। প্রথম কথা হচ্ছে, ও যেটা বলেছিল যে 2007-এ যখন মারাদোনা কলকাতায় এসেছিলেন, 2007-এ মারাদোনা কলকাতায় আসেনি, মারাদোনা এসেছিলেন 2008 সালের ডিসেম্বর মাসে। যাই হোক, সেটা বড় কথা নয়। তার থেকে বড় কথা হচ্ছে শতদ্রু দত্ত সেই সময় একটা বোধহয় বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি ফাকরি করতো। শতদ্রু দত্ত সম্পর্কে ও তো এই ঘটনাটা ঘটার পরে যা বেরোচ্ছে দেখলাম, তার থেকে পড়লাম শতদ্রু দত্ত 2011 সালের অক্টোবরের পরে চাকরি বাকরি ছেড়ে নিজে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং তারপরে এই এমপ্রেসারিয়ার ব্যবসা শুরু করে এবং সো অন অ্যান্ড সো ফোর্থ। 2008-এ শতদ্রু দত্তর মানে এসব এই ইভেন্ট করা, মারাদোনাকে আনা, এসবের সাথে তিনকুলে কোনো সম্পর্ক ছিল না। অভিষেক কবে থেকে এরকমভাবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেল আমি জানি না। তার থেকে এবং আরেকটি কথা যেটা বললো পৈলান গ্রুপ মহেশতলাতে, আপনারা সবাই জানেন যে শ্রমিক লাহিড়ী সেখানে উদ্যোগ নিয়েছিলেন, তখন মহেশতলার এমপি ছিলেন। ওখানে একটা ফুটবল একাডেমি তৈরি করা, মহেশতলা পুরসভার সাথে যৌথভাবে পিপিপি মডেলে অনেক প্রাইভেট কোম্পানি সেখানে তারা তাতে ইনভেস্ট করেছিল। পরবর্তীকালে সেটা বোধহয় মহেশতলা পৌরসভা তৃণমূলের হাতে যাওয়ার পর ওরা সেটাকে বিক্রি করে দেয়, ওদের শেয়ারটা বিক্রি করে দেয়। কিন্তু আমাদের সময় ওটা মহেশতলা পুরসভার তার মূল ছিল আর কি। তো সেই সময় আরও 10টা গ্রুপের সাথে ডেফিনেটলি পৈলান গ্রুপেরও সেখানে স্পন্সরশিপ ছিল। কিন্তু পৈলান সেই সময় রিয়েল এস্টেট কোম্পানি ছিল, স্কুল বানাতো, কলেজ বানাতো, নার্সিংহোম বানাতো। পৈলানের সাথে কোনো চিটফান্ডের ব্যবসা ছিল না। পৈলান চিটফান্ডের ব্যবসা ওই ডায়মন্ড হারবার এলাকায় শুরু করেন মূলত তার পরের বছর সোমেন মিত্র ওখানকার এমপি হওয়ার পর থেকে। তো সোমেন মিত্র তখন কংগ্রেসের এমপি, তৃণমূলের এমপি হয়েছিলেন। যাই হোক, সোমেন মিত্র এমপি হওয়ার পর থেকে
আমি সোমেন মিত্রকে এখানে জড়াচ্ছি না, ওনার সাথে পৈলানের কোনো সম্পর্ক ছিল না, এটা আমি কোনো ব্যঙ্গ করে বলছি না, সত্যিই বলছি। কিন্তু ঘটনাক্রমটা আমি বললাম যে সোমেন মিত্ররা এমপি হলেন 2009 মহেশতলা এবং বা ডায়মন্ড হারবারে, তারপর থেকে এই সমস্ত ব্যবসা সুদীপ্ত সেন পৈলানদের ওখানে হচ্ছে খেলা হবে শুরু হলো। সুতরাং এই আমি জাস্ট একটু ওকে সংশোধন করে দিলাম এই জায়গাগুলোতে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আজকে যেটা হচ্ছে, যেটাকে আমরা আলোচনা করছি, পশ্চিমবাংলায় যারা টক্সিক ভিআইপি কালচার চলছে তার একটা নিকৃষ্টতম উদাহরণ আমরা দেখলাম। এটাকে নিয়ে আমরা এত আলোচনা করছি, এটা মেসি বলে, কিন্তু এইরকম ভিআইপি কালচার আমরা প্রত্যেকদিন আমাদের দুধারে দেখছি। ধরুন আমি বলছি মেসি এখান থেকে চলে যাওয়ার পরে, আমি যদি উল্টো দিক থেকে শুরু করি, দুটো রাজ্যে, দিল্লি পরে যোগ হলো, কিন্তু দুটো রাজ্যে পরপর আমরা দেখলাম তেলেঙ্গানা এবং তারপরে মহারাষ্ট্র। একটা রাজ্যে কংগ্রেসের সরকার, একটা রাজ্যে বিজেপির সরকার, তারা একে অপরের একেবারে সম্পূর্ণ ভিন্ন মেরুর দুটো দল, কিন্তু দুটো রাজ্যেই আমরা দেখলাম অত্যন্ত সভ্যভাবে ইভেন্টটা পরিচালিত হলো না। তেলেঙ্গানাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে কি রাহুল গান্ধীর মতো ওই স্টেচারের একজন নেতাকে এরকম হ্যাংলামি করতে দেখেছি অরূপ বিশ্বাসের মতো, না মহারাষ্ট্রে আমরা দেবেন্দ্র ফডনভিস বা তার মানে মাঝে মধ্যে দেখে তো মনে হচ্ছিল তেলেঙ্গানা আর মহারাষ্ট্রের মন্ত্রীগুলো বোধহয় অনাথ, ওদের বোধহয় তিন কুলে কোনো আত্মীয় স্বজন নেই, ওরা একটা আত্মীয়কে নিয়ে যেতে পারেনি মেসির কোলে ওঠার জন্য। আমাদের এখানে কাউন্সিলরের বউ পর্যন্ত 2 মেয়েকে নিয়ে চলে গেছে। এই যে আমাদের তৃণমূলের দাদা এত কিছু বললেন যে শতদ্রু দত্তর কোথায় দোষ ছিল, বিরোধীদের কোথায় দোষ ছিল, সেই দিন চন্দ্রসূর্যের পজিশনে একটুখানি গণ্ডগোল ছিল যে কারণে হয়ে গেছে, মেসির ঘুম পেয়ে গেছিল, সব বললেন, কিন্তু জুঁই বিশ্বাস আর তার 2 মেয়ে ওখানে মেসির পাশে দাঁড়িয়েছিল কেন এটা বললেন না। কেন অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওখানে মেসির গলা ধরে ঝুলছিল এটা বললেন না। অরূপ বিশ্বাস প্রথমে মেসির কাঁধে হাত রাখলেন, একটু পরে দেখি হাতটাকে নামিয়ে অরূপ বিশ্বাস পিঠে নিয়ে গেছেন, তারপরে দেখি হাতটাকে নামিয়ে কোমরে নিয়ে গেছেন, এরপরে বলছেন মেসির জেট ল্যাগ ছিল চলে গেছে, মেসি চলে না গেলে তারপর হাতটাকে নামিয়ে কোথায় নিয়ে যেতেন, মেসি চলে যেত না তো কী করতো ওখান থেকে, এইটা বললেন না যে কেন 5 মিনিট অন্তর অন্তর অরূপ বিশ্বাসের হাতটা 3 ইঞ্চি করে নামছিল। মানে এটা বাদ দিয়ে বাকি সবার সব দোষ ছিল, খালি তৃণমূলের কোনো দোষ ছিল না। শুভশ্রী গাঙ্গুলির কথা বলতেন, শুভশ্রী গাঙ্গুলি মেসির কোথায় ভীষণ ব্লক করেছে না করে জানি না, আমি মাঠে ছিলাম না, আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি গ্যালারি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে মেসিকে দেখার দাম যদি 15,000 টাকা হয়ে থাকে, তাহলে মেসির পাশে দাঁড়ানোর দাম অন্ততপক্ষে 15 লাখ টাকা হওয়ার কথা ছিল। শুভশ্রী গাঙ্গুলি কি 15 লাখ টাকা দিয়ে টিকিট কেটে মেসির পাশে দাঁড়িয়েছিলেন, নাকি উনি তৃণমূলের একজন এমএলএর বউ বলে এবং নিজে একজন সেলিব্রিটি বলে টাকা দিয়েছে সাধারণ মানুষ, টাকা দিয়েছে ক্রীড়াপ্রেমী সাধারণ বাংলার কি আশপাশের রাজ্যের ছেলেমেয়েরা, আর তাদের টাকার বিনিময়ে এই কতগুলো 2 পয়সা সেলিব্রিটি এই সস্তা প্রিভিলেজ নিয়েছে। কথা হচ্ছে এই টক্সিক ভিআইপি কালচার নিয়ে এখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গেরুয়া পতাকা, ডেফিনেটলি খেলার মাঠে আমরা গেরুয়া পতাকা দেখতে অভ্যস্ত নই, কিন্তু দাদা তৃণমূলকে তো এই জবাব দিতে হবে, পুলিশকে তো এই জবাব দিতে হবে যে আরজিকর আন্দোলনের সময় ওই সল্টলেক স্টেডিয়ামে জাস্টিস ফর আরজিকর লেখা পতাকা নিয়ে যাওয়া যায়নি, টিপো নিয়ে যাওয়া যায়নি, পুলিশ পশুর মতো মাটিতে ফেলে মেরেছে, আর সেই পুলিশ কি করে গেরুয়া পতাকা স্টেডিয়ামের ভেতর ঢুকিয়ে দেয়। দেখছি বিধাননগর পুলিশের কত বড় দুর্নীতি বলতে পারেন, বিধাননগর পুলিশের কমিশনার তার আগের দিন প্রেস কনফারেন্স করে বলছেন মাঠে একটা জলের বোতল অ্যালাউ করবো না। ইডেন গার্ডেন্সের কথা বললেন 96 সালে, ঠিক কথা, ইন্ডিয়া শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচ ডিসরাপ্টেড হয়েছিল। আমি আর একটা ঘটনা মনে করাই, আমার খুব ভুল না হলে 1999 সাল খুব সম্ভবত ইন্ডিয়া পাকিস্তান টেস্ট হচ্ছিল, পরপর 2 বলে শোয়েব আখতার আর শোয়েব আখতারের পরপর 2 বলে সচিন আর দ্রাবিদ আউট হলো, তারপরে একই রকমভাবে ইডেনে খানিকক্ষণের জন্য খেলা থেমে গেছিল, দর্শকরা বোতল ছুঁড়েছিলেন, তখনও আমাদের সরকার। এই ঘটনাগুলো ঘটার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে খেলার মাঠে কোনো জলের বোতলকে অ্যালাউ করা হবে না, কেননা যখন খেলার ফলাফল একটু মনের মতো হচ্ছে না তখন এই দর্শকদের মধ্যে প্রবণতা যে মাঠে বোতল ছড়া হচ্ছে, অ্যালাউ করা হবে না। বিধাননগরের পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে বললেন যে আমরা একটা বোতল মাঠে অ্যালাউ করবো না, কেউ বোতল নিয়ে যেতে পারবেন না। কত বড় দুর্নীতি চিন্তা করুন, দুর্নীতি বলবো না, ছেঁচড়ামি বলবো এগুলোকে। আমি ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা থাকবো, মেসিকে দেখবো দিনের বেলা রোদের মধ্যে, আমি পকেটে করে কি ব্যাগে করে একটা জলের বোতল নিয়ে যাবো, আমাকে গেট থেকে পুলিশ নিয়ে নেবে না, ভেতরে বোতল অ্যালাউড নয়, ভেতরে কিয়স্ক করা আছে, প্লাস্টিকের প্যাকেট আছে, ওখানে জল খাবেন, স্টেডিয়াম থেকে আমরা ব্যবস্থা রেখেছি, আমি বোতলটা নিয়ে ঢুকতে পারবো না। তারপরে স্টেডিয়ামের ভেতর ঢুকে যাওয়ার পরে আমি দেখছি কোনো ব্যবস্থার কোনো ব্যাপার নেই। কেন ব্যাপার নেই না, অরূপ বিশ্বাসের এক চামচা সে নাকি যে জিনিসটা বেআইনি, ইডেন গার্ডেন্সে মেসি আসছে বলে না, মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হোক, টালিগঞ্জ অগ্রগামীর খেলা হোক, কি ইডেনে কোনো ম্যাচ হোক, রঞ্জি ট্রফি ম্যাচ হোক, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ম্যাচ হোক, আইপিএল ম্যাচ হোক, যে জিনিসটা বেআইনি জলের বোতল, সেই বেআইনি জিনিস বিক্রি করার নাকি অরূপ বিশ্বাসের চামচা টেন্ডার পেয়েছে। আর কেমন টেন্ডার, 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি করছে। একটা স্টেডিয়ামে যদি 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয় আর 1 লাখের কাছাকাছি বোতল বিক্রি হয়, 40, 50, 60 হাজার যে কজন মানুষ ছিলেন আমি ধরে নিচ্ছি, কেউ যদি একটা কেউ 2টো বোতল কিনে থাকে, চিন্তা করতে পারেন একটা বোতলে 180 টাকা কাটমানি, এই করে ইন্টু 1 লাখ, কত কোটি টাকা খালি এক বেলায় 3 ঘন্টায় এই বোতল বিক্রির নাম করে অরূপ বিশ্বাসের কোম্পানি তুলেছে। আমরা ওইগুলোকে নিয়ে কথা বলবো না। এই যে সনকা হসপিটালের কথা উঠলো, কে সনকা হসপিটালের আসল মালিক? যে সনকা হসপিটালের বিনয় মিশ্র, অভিষেক ব্যানার্জির এই কয়লা পাচারের পার্টনার,
ওই অভিষেক ব্যানার্জির কয়লা পাচারের বিজনেস পার্টনার বিনয় মিশ্র যে হাসপাতালের মালিক ছিল সে নাকি এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে, সেই সনকা হসপিটাল মেসির এই ইভেন্টের স্পন্সর। এই শতদ্রু দত্তকে নিয়ে নাকি আমাদেরকে এখন সমালোচনা করতে হবে। এখন শতদ্রু দত্ত খারাপ হয়ে গেল, যখন রোনাল্ডিনোকে নিয়ে অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে ছিল শতদ্রু দত্ত, তখন ভগবানের বাচ্চা ছিল শতদ্রু দত্ত। এখন হাতের বাইরে চলে গেল বলে এখন খারাপ হয়ে গেল। এখন আমাদেরকে অভিষেককে ছেড়ে আর মমতা ব্যানার্জিকে ছেড়ে অরূপ বিশ্বাসকে ছেড়ে এখন শতদ্রু দত্তকে নিয়ে আলোচনা করতে হবে। দেখুন, আমি এখানে বলছি একটা কথা, এটা না প্রশ্নটা খালি মানে ডেফিনেটলি মেসিকে দেখতে পেয়ে না পেয়ে অনেকের খারাপ লেগেছে। কোটি কোটি টাকার এখানে দুর্নীতি আছে। দুর্নীতির তদন্ত করার জন্য কাকে অ্যাপয়েন্ট করেছেন? অসীম রায় বলেছেন জাজকে। জানেন কে এই অসীম রায়? রিটায়ার করার পর থেকে একদিন বাড়িতে বেকার হয়ে বসে থাকেননি। 2011 সালে রিটায়ার করেছেন। 2011 থেকে 2025 মমতা ব্যানার্জির জুতো মাথায় নিয়ে করে কমে খাচ্ছেন। আমি এই ভাষায় 13তে রিটায়ার করেছেন। আমাকে আমার বিরুদ্ধে আমি জানি না কি রিটায়ার করে যাওয়ার পরে বললে ডিফেমেশন কিছু হয়? কিছু হয় না তো? তাহলে আরে হলে হবে, কি করা যাবে? 2013 রিটায়ার করেছেন। 18, 20, 22, 25 বছরের ছেলেমেয়েরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, কাজকর্ম নেই, আর এগুলো সব 3 কুল পার করে 1 কুলে গিয়ে ঠেকেছে। এখনও মমতা ব্যানার্জির চটি মাথায় নিয়ে করে কমে খাচ্ছে। আজকে এই কমিটির চেয়ারম্যান, কালকে সেই কমিটির চেয়ারম্যান, মাস গেলে মাইনে তুলছে। এরা করবে তদন্ত? কেন মমতা ব্যানার্জির ভাইপো আকাশ ব্যানার্জি, তার পরিবার, কেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বউ জুই বিশ্বাস, তার 2 মেয়ে থেকে শুরু করে মমতা ব্যানার্জি আর অরূপ বিশ্বাসের 14 গোষ্ঠী কী করতে মাঠের মধ্যে দাঁড়িয়েছিল, তার তদন্ত এরা করবে। যারা মমতা ব্যানার্জি ছুঁড়ে দেওয়া রুটির টুকরো খেয়ে বেঁচে আছে, এরা তদন্ত করবে। সেই তদন্তের দিকে আমরা তাকিয়ে থাকবো? এসব ফালতু কথা বলে, এসব আজাইরা কথা বলবে আর আমরা সব ভুলে বাড়ি চলে যাবো। দেখুন, আমার কথাকে আমি শেষ করতে চাই যেটাকে বলে, দেখুন সমস্যাটা না এখানে খালি একটা ওই 2-3 ঘন্টার মেসিকে দেখতে পাওয়া না পাওয়ার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে পশ্চিমবাংলায় এই যারা সর্বগ্রাসী একটা দলতন্ত্র, প্রথমে এরা বলেছিলেন যে পঞ্চায়েত বিরোধী শূন্য করতে হবে, পুরসভা বিরোধী শূন্য করতে হবে, সেখান থেকে হলো সমস্ত কলেজের স্টুডেন্টস ইউনিয়ন তৃণমূলকে চালাতে হবে, সমস্ত সমবায় দখল করতে হবে। বাড়তে বাড়তে এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে না, এই যে চেহারাটা যেটা আমরা দেখলাম, আমরা ইনশর্ট কি দেখলাম, সাধারণ মানুষের এক জায়গায় আর তৃণমূলের নেতা মন্ত্রী তাদের পরিবারের প্রিভিলেজ অন্য জায়গা। এটা আমরা আমাদের সমাজে কোন ক্ষেত্রে দেখি না বলুন তো? আপনি গোটা বাংলায় এমন একটা পুজো কমিটি দেখাতে পারবেন না যে পুজো কমিটির মাথায় এখন তৃণমূলের লোকেরা বসে নেই। গোটা বাংলার যতগুলো ক্লাব আছে, পাড়ার গানের অনুষ্ঠান, মানে এত বড় ওয়াসপর্দা কোনো আর্টিস্ট সে আরজি করের ঘটনার প্রতিবাদ করেছে বলে একটা 3.5 বছর চুরির কেসে জেল খাটা মুখপত্র দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, ফেসবুকে নির্দেশ দিচ্ছে যে যেহেতু এরা আরজি করের ঘটনার প্রতিবাদ করেছিল সেহেতু একে কোনো অনুষ্ঠান করানো যাবে না, এবং তারপরে তার একটার পর একটা অনুষ্ঠান বাতিল হচ্ছে। সমাজের সমস্ত ক্ষেত্রে সর্বগ্রাসী একটা রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে মমতা ব্যানার্জি। নজরুল ইসলামের জন্মদিন, নজরুল ইসলামের পাশে মমতা ব্যানার্জি। কোথায় আপনার হয়তো ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের পাশে মমতা ব্যানার্জি। এমনকি ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে দেখবেন পুরসভা হোর্ডিং করেছে, যে পুরসভার হোর্ডিংয়ে মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। মানে কোথায় নেই এই যে সমাজের যে একটা সর্বগ্রাসী, মানে সমাজে কোনো ব্রিদিং স্পেস নেই। আপনি সিপিএম মানে এদের মানে নোংরামিটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে, আপনাদের মনে থাকবে যে চাকদা একবার হলো, তার পরের বছর দমদম পার্কে হলো, দুর্গাপুজো, বারোয়ারি পুজোর প্যান্ডেল। একটা পুজো আচ্ছা আমরা জানি যে ঠিক আছে, তো লোকের মধ্যে দলাদলি থাকবে, ঝামেলা থাকবে, কিন্তু পুজো আচ্ছা যা হবে পাড়ার সব লোক মিলে একসাথে অংশগ্রহণ করবে, আনন্দ করবে, হুল্লোড় করবে। এই যে এই তৃণমূলের দাদা বলছিলেন যে আমরা তো আশা করেছিলাম বিরোধীরাও সব এক জায়গায় থাকবে, তো আমরা তো চিরকাল জেনে এসেছিলাম যে দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম, ভাইফোঁটা, এর মধ্যে রাজনীতি হয় না, দলাদলি হয় না। একটা পুজো হচ্ছে মানে প্যান্ডেলের মধ্যে দুর্গা ঠাকুরের মূর্তি বানিয়েছে, দুর্গা ঠাকুরের মূর্তিটা মমতা ব্যানার্জির আদলে, নীলপা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, হাতে সরকারি ফাইল নিয়ে। চাকদায় হলো, পরের বছর দমদম পার্কে হলো। মানে মানসিকতাটা কি? মানসিকতাটা হচ্ছে ভাই তুমি যেই হয়ে থাকো না কেন, তুমি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি যেই হও, প্যান্ডেলে এসে পুষ্পাঞ্জলি দিলে আমাদের দিদির সামনে দেবে, দিতে রাজি থাকলে দাও, নাহলে ফটো, তোমার জন্য বারোয়ারি পুজো নয়। এই যে সমাজের সমস্ত জায়গা এরা এরকমভাবে এটা দখল করে নিয়েছে, একটা ভোটে জিতেছে বলে, যেভাবেই জিতুক না কেন ভোটে জিতেছে বলে, ওদের এই সামাজিক দখলদারিটাকে আমরা আর কতদিন বরদাস্ত করব। এবং আমি সব শেষে আপনাদেরকে একটা জিনিস, আমি সুভাষ চক্রবর্তী ইত্যাদি নিয়ে অনেক কথা শুনলাম, নাকি টাইমস অফ ইন্ডিয়া না কোন কাগজে বললেন রিপোর্ট বেরিয়েছিল, আমি দেখলাম ওদের এক জেলখাটা মুখপত্রকেও নাকি মারাদোনা মরে যাওয়ার পরে স্বপ্নে এসে বলে গেছিলো যে আমি সুভাষ চক্রবর্তীর ওপর খুব বিরক্ত ছিলাম ইত্যাদি। তো আমি এক হচ্ছে ঋতদা, তুমি তো 2008-এ যখন এসেছিলেন মেসি, আমার তো যতদূর মনে পড়ে তুমি তো তখন এসব ইভেন্ট কভার করেছিলে, কোনো একটা ছবি কেউ দেখাতে পারবেন না কি আপনি সুভাষ চক্রবর্তী বলুন, কি বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, গৌতম দেব বলুন, মানব মুখার্জি বলুন, অশোক ভট্টাচার্য বলুন, যারা সেই সময় ছিলেন, একটা কোনো সিপিএমের নেতার, কারো কোনো মন্ত্রীর, কারু ছেলে মেয়ে, বউ, ভাগ্নি, ভগ্নিপতি, কারুর একটা ছবি দেখাতে পারবেন মারাদোনার ত্রিসীমানায়? একটা ছবি কেউ দেখাতে পারবেন? 50 টাকার টিকিট নিয়ে লোকে যুবভারতীতে গিয়ে মারাদোনাকে দেখেছিল, 50 টাকার টিকিট নিয়ে। যাই হোক, আমি সেসবের মধ্যে যাচ্ছি না, আমি আমার কথাকে শেষ করছি যেটা বলে, সুভাষদা মারা যাওয়ার পরে অগাস্ট মাসের 2009 সালের 3রা অগাস্ট অনেক জায়গা থেকেই কন্ডোলেন্স লেটার আসে, কন্ডোলেন্স নোট আসে ইত্যাদি।
তার মধ্যে একটা কন্ডোলেন্স নোট আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। টু মিসেস রমলা চক্রবর্তী অ্যান্ড ফ্যামিলি, কলকাতা, ইন্ডিয়া। ডিয়ার মিসেস চক্রবর্তী, we are deeply shocked at the sudden demise of Sri Subhash Chakraborty. He gave all of us memories too beautiful to forget and the unforgettable experience of meeting your beloved people and country. We will be forever grateful to him. Please accept our condolences and be strong and patient during this turbulent period. Regards, Maradona's family. মেল করে মারাদোনার পরিবারের পক্ষ থেকে সুভাষদার জন্য কন্ডোলেন্স রেজলিউশন পাঠানো হয়। চুরির কেসে 3.5 বছর জেল খাটা মুখপত্র, যাদেরকে যখন কলার ধরে মারতে মারতে, কোনো সিবিআই ইডি নয়, ওর দিদির পুলিশ যখন মারতে মারতে প্রিজন ভ্যানে তুলছিল, তখন পাশের বাড়ির লোক দাঁড়িয়ে জানলায় দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। এই সমস্ত থার্ড ক্লাস সামাজিক আবর্জনা, এদের কাছ থেকে শুনতে হবে যে সুভাষ চক্রবর্তীর ওপর নাকি মারাদোনা বিরক্ত ছিলেন। সুতরাং গোটা পশ্চিমবাংলা জানে পশ্চিমবাংলায় এই টক্সিক ভিআইপি কালচার কীরকমভাবে সমাজের প্রতিটা অংশকে গ্রাস করেছে। প্রশ্নটা হচ্ছে এইটাই চলবে নাকি এটা পাল্টাবে? ধন্যবাদ। ধন্যবাদ শতরূপকে। জমে উঠেছে আমাদের বিতর্ক। খেলা হলো, খেলা হবে, কে করলো আত্মঘাতী গোল। ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, এবং পরবর্তীকালে এই খেলার প্রভাব কোথায়, কোন দিকে যাচ্ছে, কে আত্মঘাতী গোল করলো, এসব নিয়ে জেনে নেব আমাদের অত্যন্ত প্রিয় অরিজিতের কাছ থেকে। অরিজিৎ, নমস্কার। প্রথমেই ক্ষমা চেয়ে নেব, আমার একটু লেট হয়ে গেল আজকে আসার জন্য। যাই হোক, সকলের বক্তব্যটা আমি শোনার সুযোগ পাইনি। তথাপি যে আজকের যে টপিক রয়েছে, যে খেলা হবে বা খেলা হচ্ছে, সেখানে সেই টপিক নিয়ে কথা বলতে গেলে, যেটা আমাদের একজন ক্রীড়াপ্রেমী মানুষ হিসেবে, দেখুন আমি তো কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করতে আসিনি, আমি এসেছি একটা আদ্যপান্ত সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করতে। সেখানে যে সমস্যাগুলো আমরা দেখলাম, প্রথম কথা হচ্ছে যে বহু মানুষ, হাজার হাজার কাতারে কাতারে মানুষ, তারা মাঠের মধ্যে পৌঁছেছিলেন, যারা ভারতবর্ষের মতো একটা দেশ, যে দেশের মধ্যে ফুটবলের প্যাশন রয়েছে, কিন্তু যে দেশ কখনো ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে কিছু করতে পারেনি, সেই দেশ একদিন গেছিল তার ফুটবলের মহাতারকাকে দেখতে। আমি কেন আপনাদেরকে ডেসক্রিপশন দিচ্ছি, তার কারণ হচ্ছে এই যে ইভেন্টটা ছিল, এটা ছিল খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট। তার কারণ হচ্ছে গোটা পৃথিবী বা গোটা এশিয়া অন্তত দেখছিল। মনে রাখবেন, মেসি যখন এর আগে চায়না গেছে, অস্ট্রেলিয়া গেছে, ওয়েল অর্গানাইজড ইভেন্ট হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে চায়নাতে মেসি কেমন খেলছেন, আমরা কিন্তু দেখেছি যে অন্যান্য অস্ট্রেলিয়া দেশে মেসি কেমন খেলছেন। সেরকমভাবেই গোটা এশিয়া কিন্তু আমাদের দিকে তাকিয়েছিল। এবং স্বভাবতই ফুটবলের শহর মক্কা, সেখানে ফুটবলের মক্কা যাকে বলা হয়, যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে মানুষের চোখ ছিল। প্রথমে তিনি এলেন। বিশ্বাস করুন, আসার আগে অবধি বা আসার পর অবধিও আমি বুঝতে পারিনি যে ঘটনাটা এই পর্যায়ে পৌঁছবে। যদি অর্গানাইজার যারা ছিলেন, ঋতদা, তারা যদি মেসিকে একটা পাক, ওই দিনকে একটা পাক, যে গাড়িতে করে মেসি এসছিলেন, সেই গাড়িতে যদি একটা পাক ঘুরিয়ে দিতেন, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি হতো না। তাহলে এই একটা পাক ঘোরাতে গিয়ে সমস্যা কোথায় হলো? সবাই জানেন, নির্দিষ্ট একজন মিনিস্টারকে আমরা দেখলাম যে তার চারপাশে ছবি তুলতে থাকা। এবং আমি কোথায় প্রশ্নটা তুলছি, যিনি অর্গানাইজার ছিলেন, আমরা তার নাম জানি, যে সেই ব্যক্তি কিন্তু বারবার বলছিলেন যে মাঠ থেকে সরে যান, এবং তিনি কিন্তু রিকোয়েস্ট করছিলেন, যিনি ক্রীড়ামন্ত্রী রয়েছে তাকে, তার নাম নিয়ে, যে বারবার যে দাদা আপনি মাঠ থেকে সরিয়ে যাওয়ার কথা বলুন, অমুকদা আপনি একটু মাঠ থেকে সরিয়ে দিন। ঘটনাটা যেটা হলো, না তিনি নিজে মাঠ থেকে সরলেন, না কেউ মাঠ থেকে সরাতে পারলেন। এখন যে সমস্যাটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এর ফলে আমাদের রাজ্যের নাম খারাপ হলো। মনে রাখবেন, কোনো সরকারের নাম খারাপ হলো কিংবা কোনো পলিটিক্যাল পার্টির নাম খারাপ হলো, সেটার থেকেও বড় কথা, আপনি যদি বিদেশের কোনো খবরের কাগজগুলো দেখেন, যেগুলো আর্জেন্টিনাতেও পাবলিশ হয়েছে, সেখানে দেখবেন যে নামটা কিন্তু কলকাতা শহরের যাচ্ছে, অর্থাৎ আমাদের সবার নাম খারাপ হলো। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে ওই যে স্টেডিয়াম রয়েছে, ওই স্টেডিয়ামে তো আগামী ভবিষ্যতেও ফুটবল খেলা হবে। তো সেই স্টেডিয়ামে আগামী ভবিষ্যতে যখন ফুটবল খেলা হবে, সেই স্টেডিয়ামের কন্ডিশনে ফিরিয়ে আনতে কতদিন লাগবে আই এম নট শিওর। কারণ আমাদের কাছে, বাংলাবাসীর কাছে এমনি, বা ভারতবর্ষের ক্ষেত্রেই ফুটবলের প্রপার খেলার মতো মাঠ এমনি কম আছে। আর তৃতীয়ত হচ্ছে যে ভবিষ্যতে, ধরুন আজ থেকে 10 বছর, 20 বছর, 15 বছর বাদে যখন কখনো ধরা হবে যে আমাদের এইখানে
এই কলকাতা শহরে কোনো সেলিব্রিটি আসছেন, কোনো ইন্টারন্যাশনাল ফিগার আসছেন, তখন কিন্তু সত্যিকারের প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে কলকাতার নিরাপত্তা। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বেশ কিছু বিষয়ের বিরোধীও আছি। অনেকে বলছেন যে এগুলোর জন্য নাকি মুখ্যমন্ত্রী দায়ী বা ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে চেয়েছিলেন যে আজকের এই স্পোর্টস ইভেন্টটা নষ্ট হয়ে যাক। তবে ডেফিনেটলি কোথাও যদি গণ্ডগোল থেকে থাকে, যদি অর্গানাইজিংয়ের গণ্ডগোল থেকে থাকে, কোথাও না যেটা ছিল, তার দায় কিন্তু পশ্চিমবঙ্গ তথা প্রশাসন তথা সরকারকে নিতে হবে। আর বাকি রইল যে অর্গানাইজারের কথা, যার নাম বারংবার উঠে আসছে। সেই অর্গানাইজারের কথা বলতে গেলে আমি যদি আমার রাজ্যে কোনো একজন বড় প্লেয়ার আসেন, যদি আমি তাকে এয়ারপোর্ট থেকে হোটেল অবধি সিকিউরিটি দিয়ে নিয়ে যেতে পারি, যদি হোটেল থেকে স্টেডিয়াম অবধি সিকিউরিটি দিয়ে নিয়ে যেতে পারি, এবং যদি তারপরে সিকিউরিটি গ্লিচের জন্য বা সিকিউরিটির প্রবলেমের জন্য সেই অনুষ্ঠানটি ভেস্তে যায়, আমি কিন্তু শুধু অর্গানাইজারকে দায়ী করতে পারবো না। আমি জানি না ভেতরের টার্মস অ্যান্ড কন্ডিশনস কী ছিল, আমি জানি না টোটাল ইভেন্টটা কী ছিল, কিন্তু আমি শুধুমাত্র অর্গানাইজারকে দায়ী করতে পারবো না। তাই এন্ড অফ দ্য ডে খেলা হচ্ছে বা হবের ক্ষেত্রে আমার বাকিদের বক্তব্যটা শুনলে সুবিধা হতো। আমি শুধু এইটুকু বলতে পারি যে নাম যদি পুড়েই থাকে সেটা কিন্তু আমাদের সবার পুড়ল, এবং ক্ষতি যদি হয়েই থাকে সেটা আমাদের রাজ্যের ফুটবলের ক্ষতি হলো। যে রাজ্য একটা মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গলকে দিতে পেরেছে, যে রাজ্য একদিনকে ফুটবলকে স্বাধীনতা আন্দোলনের সাথে জুড়তে পেরেছে, সেই রাজ্য দেখাতে পারলো আমরা একটা প্লেয়ারকে ঠিক করে ম্যানেজ করতে পারলাম না। এটা আমাদের কাছে সত্যি লজ্জার। থ্যাংক ইউ। ধন্যবাদ অরিজিৎকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য। আমরা আমাদের প্রথম রাউন্ড শেষ করলাম, এবার আমরা দ্রুত দ্বিতীয় রাউন্ডে যাব। একটা জিনিস খুব পরিষ্কার, কতগুলো প্রশ্ন উঠেছে, সমস্ত বক্তা প্রায় এক, অন্তত একটি বিষয়ে যে কলকাতার নাম খারাপ হয়েছে। সমস্ত বক্তা এই গোটা ঘটনাকে অনভিপ্রেত বলছে, কিন্তু কিছু প্রশ্ন উঠছে। আমরা জানি একটা সময় বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, অর্থাৎ পশ্চিমবাংলায় যারা বাঙালি মুখ্যমন্ত্রী, যেসব মুখ্যমন্ত্রীরা ছিলেন, তাদের পরবর্তী সময় থেকে অবক্ষয় চূড়ান্ত জায়গায় গিয়েছে। বামের সময় কবি, সাহিত্যিক, শিল্পী সবাই বাম। আবার এই সময়ে দাঁড়িয়ে যেখানে অভিনেতা, শিল্পী, কবি, কয়লাচোর, গরুচোর সব কিছু তো শাসকের জ্ঞাতসারেই হয়, তাহলে একটা চিটিংবাজের যদি জন্ম হয়ে থাকে, যে কথা সম্রাট বলছেন শতদ্রু, তাহলে তার জন্ম হলো কি করে? শাসককুল জানতে পারলো না? তাহলে কি কোথাও শাসককুলের গড়ে এবার ভাঙন ধরেছে? দেড় দশক প্রায় ছুঁই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন, বললেন না তো সাজানো ঘটনা। মনে পড়ে যাচ্ছে বাম জমানার সেই কথা, বুদ্ধবাবুও ক্ষমা চাইছেন বারবার। ক্ষমা চাওয়ার রোগ হঠাৎ ধরল কেন? এসব নিয়ে আলোচনা করতে হবে আলোচনা। ভারতবর্ষের অনেকে মনে করেন অন্যতম সেরা আইপিএস অফিসার, যার নাম রাজীব কুমার, যিনি আস্থাভাজন এই সরকারের এবং মুখ্যমন্ত্রীর, তাকেও কারণ দর্শাতে হচ্ছে। তাহলে কি সত্যি একটা বড়সড় ঘটনা করছে? আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ছেলেগুলো স্বপ্ন দেখে, তার মধ্যে বিশেষভাবে সক্ষম, কেউ ইএমআই দিয়ে, কেউ বিভিন্ন জায়গা থেকে ধার করে টিকিট কেটে এসেছিল, তারা তো জানে কোনো প্রতিকার নেই। তার কারণ রাজ্যে না আছে শাসক নিজেকে প্রভু ভাবছে, আর বিরোধীরা 100-0 কম। বারবার করে বলছি যুব ভারতী ক্রীড়াঙ্গন ভাঙচুরকে আমরা সমর্থন করি না, কিন্তু তাহলে কি বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো পথ বেছে নিল আমাদের জেনজিরা? তারা জানে বিচার পেতে গেলে কেউ নেই, তাদেরই নামতে হবে রাস্তায়। তাহলে কি বড় সড়ো ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য? এই নিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাব। যেহেতু সম্রাট চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, নেতা এবং অবশ্যই ক্রীড়াপ্রেমী, তিনি প্রশ্ন তুলেছেন শতদ্রু দত্তকে নিয়ে কেন কথা হচ্ছে না। আমি সেই জন্য উত্তম সাহা মহাশয়কে ডেকে নেব। উত্তমবাবু, আপনি কি মনে করেন শতদ্রু দত্ত হঠাৎ গজিয়ে উঠলেন? হঠাৎ ওখানে বসেই বলুন, সময় 2 মিনিট। উত্তম দা ওখানেই বসে, অন করিনি। আপনি কি মনে করেন? আপনি তো ক্রীড়া সংগঠক, আপনি আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা, আপনি কি মনে করেন শতদ্রু দত্ত হঠাৎ কি আকাশ থেকে পড়ল?
অ্যাকচুয়ালি দেখুন, প্রথমে আমি থ্যাঙ্কস জানাতে বাধ্য হই সদস্যকে, কারণ ভারতবর্ষের এই ফুটবল প্রেমীদের সামনে মেসিকে দেখার সুযোগ করে দিয়েছে আর কি। সেকেন্ডলি হচ্ছে, আমি যে প্রথম কথাটা বলে আসলাম ওখানে, সেটা হচ্ছে যে শতদ্রুর হাতে কিছু ছিল না, ওর যে ইভেন্ট ম্যানেজমেন্টটা টোটালটাই ফেক। এই রাজ্যে শতদ্রু কেন, আপনি আমি যেই অনুষ্ঠানটা করি না কেন রাজ্য সরকারের আন্ডারে সব কিছু করতে হবে, এটা সিস্টেম আর কি পশ্চিমবাংলায়। দ্বিতীয়ত কতগুলো প্রশ্ন আসলো, যেটা হচ্ছে 80 সালের কিছু ঘটনা ঘটেছে, 96 সালের ঘটনা ঘটেছে, সুতরাং এখনও হচ্ছে, দুটোকে সমান করলে হবে না। 80 সালের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা দর্শকদের লড়াই ছিল, ইস্টবেঙ্গল মোহনবাগান একটা ম্যাচ ছিল, মোস্ট প্রবলি ফেডারেশন কাপ ফাইনাল ছিল, তারপরে ড্র হয়েছিল ম্যাচটা। আর 96 সালে একই অবস্থা, দর্শকরা উত্তেজিত হয়ে প্লেয়ার ওই আউট হচ্ছে, ম্যাচ আমরা সেমিফাইনালে হেরে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তো ওইটার সাথে এটা মেলালে হবে না। আমরা মুখে বলি আমাদের পুলিশ স্কটল্যান্ড স্কটের সাথে কম্পেয়ার করি, কিন্তু আমাদের দেশে যখন ফুটবল খেলা হয় পুলিশ খেলা দেখতে থাকে। আমরা বিদেশে দেখেছি পুলিশ দর্শকের দিকে তাকিয়ে থাকে, সুতরাং দর্শক কোথায় ডিস্টার্ব করছে কিনা সেটা প্রথম থেকেই লক্ষ্য করে। তো এই মেসির যে ঘটনাটা ঘটলো এটার সাথে ওই 80 সাল 96 সাল 99 সাল মেলালে হবে না। এখানে একদম 100% দায়ী রাজ্য সরকার, 100% দায়ী মমতার ফ্যামিলি এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আপনি কি চমৎকৃত হয়ে গেছেন যে 4 ঘন্টা নাকি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে বসিয়ে রেখেছিলেন শতদ্রু, মানে বাংলাতে এরকমও দাপট কারোর আছে, এটা দেখে আপনি কি চমৎকৃত? দেখুন, এইগুলো সব ওই বাংলা, এরা স্টুডিও পাড়ার লোক তো, স্ক্রিপ্ট লিখতে ভালোবাসে, আসলে একদম মিথ্যে কথা। আমি উল্টোটা বলছি, এই স্টুডিও পাড়াতে যে গণ্ডগোল চলছে সৌরভ বিশ্বাসের সাথে দিনের পর দিন, সেটা অরূপ বিশ্বাস সামলাতে পারছে না, মমতা ব্যানার্জিকে দিয়ে ম্যানেজ করে এসছে। সামনে নির্বাচন, এই রকম একটা সুযোগ পেয়েছে, তাই স্টুডিও পাড়ার এই রাজ চক্রবর্তী, শুভশ্রীদের সামনে এনে মেসিদের সাথে ছবি তুলিয়ে অরূপ বিশ্বাস আবার এদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আগামী দিনের নির্বাচনটা যেন শান্তিতে করা যায়। অবশ্যই। আমি একটু তরুণজ্যোতির কাছে চলে যাব। তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। তরুণজ্যোতি, একদম খুব পরিষ্কার কথা যে যেখানে পুলিশের সর্বময় কর্তা রয়েছে সেই প্রশাসন, সেই পুলিশ কি করে তদন্ত করবে, আমি তোমার সঙ্গে একমত। কিন্তু আমি যা ট্র্যাক রেকর্ড দেখছি, সিবিআই, ইডি, তাদের দিয়েও তো তদন্ত করালে এর থেকেও খারাপ হবে না। কি দরকার, সিভিক পুলিশকে তদন্ত করানো উচিত আমার মনে করি। মানে ভারতীয় জনতা পার্টি, সিবিআই, ইডি এই রকম তাদের প্রতি আস্থা, মানে এত অশ্বডিম্ব প্রশ্ন। না, তোমাকে সিম্পল কথা বলছি ঋতুদা, ওখানে আমরা কি দেখলাম, ভিডিওটা তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় দেখেছো, যে কলকাতা বিধাননগর পুলিশ কমিশনারের সিপি তিনি গুতিয়ে ঢোকার চেষ্টা করছেন। একটু যদি ছবি হয় পাশে, যারা পুলিশ ছিল, যাদের দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া, তাদেরকে দেখলাম ঘুরিয়ে ছবি তুলছে। আমার দাদা ঠিক বলছিলেন, ওখানে জয় শ্রীরাম স্লোগান উঠেছে, গেরুয়া পতাকা নিয়ে ঢুকেছে। আচ্ছা, ওই রডটা নিয়ে কি করে ঢুকলো? অত বড় রডের সাপ্লাইটা কে দিল? নাকি এটা জাস্ট একটা আই ওয়াশ, একটা গেরুয়া পতাকা এবং রড দেখানো? আমি দাবি করতে পারি, তো আমি তো বলছি, যারা গেরুয়া পতাকা নিয়ে ঢুকেছিল এবং রড নিয়ে ঢুকেছিল, তারা যদি ভাঙচুর করে, অ্যারেস্ট করো, ইমিডিয়েটলি অ্যারেস্ট করো, সাথে সেই পুলিশগুলোকে সাসপেন্ড করো যারা ঢুকতে অ্যালাউ করেছিল। মেসির পাশে যারা ছিল, একটা ক্লোজ প্রক্সিমিটি কার্ড ইউজ হয়, তুমি জানো? ক্লোজ প্রক্সিমিটি কার্ড কে ইস্যু করে? ক্লোজ প্রক্সিমিটি কার্ড ইস্যু করে হচ্ছে পুলিশ। পুলিশ কীভাবে এই বিপুল পরিমাণে ক্লোজ প্রক্সিমিটি কার্ড ইস্যু করলো? আমি আবার বলছি, এই তদন্ত যেটা হচ্ছে, যেটা করা হচ্ছে, জাস্ট আই ওয়াশ সেভ করার জন্য। কাকে কাকে সেভ করার জন্য? ব্যানার্জি পরিবারকে সেভ করার জন্য, রাজ্যের প্রশাসনকে সেভ করার জন্য, এবং শতদ্রু অবভিয়াসলি যেটা করেছে ঠিক করে নেই, কিন্তু স্কেপগোট এখানে মোল একটা, ও জাস্ট কিন্তু একটা মোল। কিন্তু তরুণজ্যোতি, তুমি যে কথা বলছো, তাহলে তো আমাদের কুর্নিশ করা উচিত, আমাদের তো স্যালুট জানানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে পুলিশকেই তিনি শোকজ করছেন। আমার খুব মনে পড়ে যাচ্ছে একজন পুলিশ কমিশনারের কথা, তিনি রাজধর্ম পালন করতে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন, একটি কলেজে গুলি চলেছিল, তখন তিনি কলকাতা পুলিশের বিখ্যাত নগরপাল সিপি, তিনি পুলিশের রাজধর্ম পালন করতে গেলেন, পুলিশের ধর্ম পালন করতে গেলেন, তাকে সরে যেতে হলো। পুলিশের রাজধর্ম, তাহলে তো এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়। না, পুলিশের রাজধর্ম তোমাকে বলে দিচ্ছি আমি। এখন কটা বাজে? এখন যা বাজে, মোটামুটি রাত 10টা, 10:30 নাগাদ তুমি একটু যাও, ওই এয়ারপোর্টের মোড়টায় যাও 1 নম্বরের কাছে, বা ওই বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে যাও 10টা নাগাদ, বা দক্ষিণেশ্বরের কাছে যাও, পুলিশের আসল রাজধর্ম তুমি দেখতে পাবে। আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা, হাত পেতে টাকা তোলা, এটা হচ্ছে পুলিশের রাজধর্ম। এবং সেই টাকার ভাগ
প্রত্যেকের কাছে যায়। আমি আবার বলছি, প্রত্যেকটা থানায় ডাকবাবু থাকে। ডাকবাবুর কাজ কি? টেন্ডার করে টাকা তোলা। যে বেশি বলতে পারবে ডাকবাবুর দায়িত্ব সে পায়, অবশ্যই। তার ভাগ কালীঘাট পর্যন্ত অবশ্যই যায়। বলছি তদন্তটা তাহলে কে করলে ভালো হয়? সিবিআই ইডির তো এই অবস্থা। সার্টেনলি আর অপশন তোমার কাছে আছে নাকি? জুডিশিয়াল এনকোয়ারি। এটা তো আর ইন্টারপোলকে বলা আমরা যায় না না। না আমরা যে দাবি আছে, আমরা হাইকোর্টে মামলা করেছি, আমি ওয়ান অফ দ্য পিটিশনার। আমি হাইকোর্টের বিচারপতির অধীনে, সিটিং কোনো জাজ তার অধীনে একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি আমরা দাবি জানিয়েছি। মানুষের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছি, কারণ এই শতদ্রুকে বলতে পারলে, ফেরত দিতে বললে ও 25% ফেরত দিতে পারবে, বাদ বাকি 75% দোলাসানের হিসাব মতো কালীঘাটে মানে আছে। বলছেন যা গেছে তা গেছে আর কি, সে বিখ্যাত কথা। আমি একটু অভিষেকের কাছে চলে যাব। অভিষেক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওখানে বসেই বলতে পারো। বলছি অভিষেক, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই টাকাটা, তরুণজ্যোতি যে কথা বলছে, কি হবে? আমরা তো সারদা দেখলাম, আরও অনেক কিছু দেখলাম, মানে যা গেছে তা গেছে আর কি, মানে সেটা যাবেই। কি মনে হয় তোমার? টাকা ফেরত দেওয়াটা একটা খুব গোলমেলে ব্যাপার। এই খেলায় কে টিকিট পেয়েছে আর কে কমপ্লিমেন্টারি পেয়েছে আমি জানি না। ইন্ডিগো ফিয়াস্কোতে সবাই পয়সা খরচা করে প্লেনের টিকিট কেটেছিল, তারা কেউ টাকা ফেরত পায়নি। আমি আজকে টাকা ফেরতের ওখানে যাচ্ছি না। আমি শতরূপের কাছে একটা ব্যাপারে অবশ্যই ক্ষমাপ্রার্থী। হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে শতদ্রু সম্বন্ধে দেওয়া তথ্যটা ভুল ছিল। এবার আসা যাক পৈলানের ব্যাপারে। মানে রাজশেখর বসু একটা খুব ইন্টারেস্টিং গল্প লিখেছিল। গল্পটার নাম হচ্ছে শ্রী সিদ্ধেশ্বরী প্রাইভেট লিমিটেড। চিট ফান্ড বলতে এক্স্যাক্টলি কী বোঝায় না সেটা ওখানে লেখা আছে। তখন পৈলান গঙ্গা জল বিক্রি করতো না। 2008 সালে পৈলান পার্ক বলে একটা এস্টেট ছিল, এবং মহেশতলা, যেটা পরবর্তীকালে ইন্ডিয়ান অ্যারোজ হয়েছিল, আইএফএ অধীনস্থ একমাত্র পৈলান অধিকৃত ক্লাব 2011 সালে, ওই স্কুলটার ওপর। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, ডিউ ডিলিজিয়েন্স বলে একটা কথা আছে। আমার মেয়ের বিয়েতেও আমি কাকে ক্যাটারিংয়ে দেবো, তার আগে আমি দেখে নেবো ক্যাটারিংয়ের কী ট্র্যাক রেকর্ড আছে। আজকে শতদ্রুর ট্র্যাক রেকর্ড নিয়ে কথা হচ্ছে, ঠিক যে যুক্তিতে, সেই যুক্তিতে পৈলানের ট্র্যাক রেকর্ড নিয়েও কথা হওয়া উচিত। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা খুব ইম্পর্টেন্ট কথা, তুমি একটু আগে প্রশ্ন করলে কি যে অরূপ বিশ্বাসকে কি বসিয়ে রাখতে পারে? দেখো, অরূপ বিশ্বাস অ্যাকচুয়ালি মেরুদণ্ডটা নেই। অরূপ বিশ্বাস আজ অবধি ক্রীড়নক এবং ক্রীড়ামন্ত্রীর পার্থক্যটা বোঝে না। সবাই প্রিয়রঞ্জন দাসমুন্সী হয় না। প্রিয়রঞ্জন দাসমুন্সী হয় না বলেই যার মস্তিষ্ক প্রসূত প্রথমবার ন্যাশনাল ফুটবল লিগ তৈরি হয়েছিল, সেটা আজকে মাত্র 6 কোটি টাকা, কোট আনকোট 6 কোটি টাকা, যে রিলায়েন্সের ভানতারাতে ভ্যান্ডারে ভাসতে গেছে। একটু আগে ও বলছিল না যে ভিআইপি কালচার বাড়ির অনুষ্ঠান, সেটা দেখিয়ে দিয়েছে আম্বানিরা। আম্বানির বাড়িতে গিয়ে ক্যাটারিং পরিবেশন করতে হয়েছে মেসির মতো একজন তারকাকে, এমন জায়গায় নামিয়ে এনেছে। এটা আমাদের ভারতবর্ষে এই জিনিসগুলো এসেছে, আমরা অন্য কিছু আশা করেছিলাম নাকি? আমার এখানে কার্নিভালে মা দুর্গাকে দাঁড় করিয়ে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি হয়, এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি অনন্ত আম্বানির বিয়েতে একটা এয়ারপোর্ট বাস স্ট্যান্ড না, রাতারাতি ইন্টারন্যাশনাল স্ট্যাটাস দেওয়া হয়। এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল স্ট্যাটাস রাতারাতি পায় না। এগুলো সব সত্যি। ভারতবর্ষে তোমার যদি ক্ষমতা থাকে, তুমি সব কিছু করতে পারো। তুমি মেসির কোলে উঠেও সেলফি তুলতে পারো, না হলে আস্ফালন করবে এবং তুমি এখানে কান্না কাঁদবে। ওই যে তুমি বললে না যে আত্মঘাতী গোল টাকার, ওই যে তখন যে গানটা বললাম, সেই গানটার লাস্টের 4টে লাইন খুব ইম্পর্টেন্ট। কাছে গিয়ে আতকে উঠে কেঁপে উঠল বুক, দুটো টিমের জার্সির পাশে খোকার বাবার বুক। বুকের কাছে সাদা কাগজে রক্ত দিয়ে লেখা, তোমার আমার একটা কথাই লেখো, খেলার মাঠে কারুর খোকা আর যেন না হারায় দেখো। এটার জন্য না কোনো রাজনীতি লাগে না, এটা হচ্ছে আমাদের সমস্যা। অসাধারণ। আমি এবার চলে যাব সরাসরি সম্রাট চক্রবর্তীর কাছে। সম্রাট, একটা প্রশ্ন বারবার উঠছে। দেখুন, আমি ভাবছিলাম সেদিন যে মুঘল সাম্রাজ্যের যতজন, মানে বাবর থেকে শুরু করে আওরঙ্গজেব পর্যন্ত যতজন সম্রাটের নাম আছে, শাসকের দলে সব সম্রাট আছে। শাহজাহান থেকে শুরু করে, হুমায়ুন থেকে শুরু করে, 2 হুমায়ুনের মধ্যে একজন নন, একজন এখনও আছেন, হুমায়ুন থেকে শুরু করে অবশ্যই আমরা জানি জাহাঙ্গীর, সবাই আছে। সেই জায়গায় হঠাৎ শতদ্রু শাসক জানলো না, দুম করে হঠাৎ করে উদয় হলো। এত বাড়াবাড়ি হলো কি করে? নাকি এর পেছনে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে? না, আগে কয়েকটা কথার উত্তর, মানে আমি যেহেতু সবার আক্রমণ একদিকে আছে, একটু কয়েকটা কথার উত্তর দিয়ে নিই। শতরূপ বলল সুভাষ চক্রবর্তীর মৃত্যুর পর সমবেদনা জানিয়েছেন মারাদোনার পরিবার। একদম সঠিক কথা, সঠিক কথা, করা উচিতই তো ছিল। তার মানে আগেরটা মিথ্যে হয়ে যায় না। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানিয়েছেন, সঙ্গে ছিলেন, তার মানে নন্দীগ্রাম মিথ্যে নাকি?
দ্বিতীয় কথা, শতরূপ ছবির কথা বলল, যে একটা ছবি দেখাতে পারবেন আমাদের যে সুভাষ চক্রবর্তী বা আমাদের দলের কেউ ছিল? আমি একটা ছবি দেখাই, যদি আপনাদের পক্ষে দেখানো সম্ভব হয়। শতরূপ যে হাতের কথা বলছিল, হাতটা কত দূর নামবে, সুভাষ চক্রবর্তীর হাতটা দেখবেন কত দূর নেমেছিল। শতরূপ বলল স্বরূপ বিশ্বাসের ফ্যামিলি, বলল আচ্ছা অশোক দিনদার ফ্যামিলিও তো ছিল। যে অধিকারে স্বরূপ বিশ্বাসের ফ্যামিলি গেছে একবার তো প্রশ্ন করছেন না, অশোক দিনদার ফ্যামিলি কিভাবে পৌঁছলো? ওই জন্য কি দিলীপ ঘোষ বলেছেন মহান ক্রিকেটার মেসি? আরেকটা কথা দাদা বললেন পিএমও অফিসে, যে পিএমও অফিসে মেসিকে নিয়ে যাওয়ার কথা ছিল বলে মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি। দাদা ঠিকই বলেছেন, পিএমও অফিসে মেসিকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সময় দেয়নি। কেন দেয়নি জানেন? প্রধানমন্ত্রীর কাছে নিশ্চিত খবর ছিল যে মেসি বোধহয় গিয়ে কল্যাণ চৌবেকে আর্জেন্টিনার ফুটবলে উন্নয়নের জন্য চেয়ে ফেলতে পারেন, তাই জন্য প্রধানমন্ত্রী সময় দেয়। আচ্ছা অরূপ বিশ্বাস, আমি মানে অশোক দিন্দার কথা হচ্ছিল, অশোক দিন্দা একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, অরূপ বিশ্বাসও বড় খেলোয়াড়, ভাতৃসংঘ ক্লাবের খেলোয়াড়। কি খেলা খেলেন দাদা ভালো জানেন, আমি আর বলছি না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবার। আপনাদের জানা থাকবে মুখ্যমন্ত্রীর পরিবার উপস্থিত হয়েছিল ওখানে ডায়মন্ড হারবার এফসির কর্মকর্তা হয়ে, যে ঠিক যেভাবে মোহনবাগানের সাথে ডায়মন্ড হারবার এফসির খেলা ছিল বলে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত মাঠে যে অধিকারে উপস্থিত ছিল, মুখ্যমন্ত্রীর পরিবার ডায়মন্ড হারবার এফসির কর্মকর্তা হিসাবে সেই অধিকারে উপস্থিত ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে শতদ্রুত দাপট আছে নাকি? শতদ্রুত দাপট এই প্রশ্ন আসছিল, সব তো রাজ্য সরকার। শতদ্রুত এতটাই দাপট ছিল, সেদিনকে মাঠেও ছিল, যে প্রাক্তন রাজ্যসভার সাংসদ মোহনবাগান ক্লাবের ফুটবল সচিবকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। এটাও এই দাপটের পরিচয়। মানে এখানে তো দেখুন, দাপট তো আপনাদের দলের কেউ পেছনে না থাকলে এই দাপট থাকতে পারে না। মানে আমি রাজনৈতিক একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি যে আপনাদের কেউ না থাকলে মানে কোথাও দাপট থাকতে পারে না। না, এই কথা তো আমরাও স্বীকার করছি যে পুলিশের গাফিলতি ছিল, অস্বীকার করছি না তো, অবশ্যই ছিল। নইলে পুলিশের বিরুদ্ধেও তো তদন্ত কমিটি বসানো হয়েছে, শোকজ করা হয়েছে, কাউকে সাসপেন্ড করা হয়েছে, গাফিলতি ছিল বলেই করা হয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে পুলিশের গাফিলতি ছিল না। দেখো, একটা কথা স্বীকার করতে হবে, সপ্তম শিডিউল অনুযায়ী আইন শৃঙ্খল রাজ্যের আওতায়। রাজ্য সরকার যদি এখন বলে যে দেখো সব কিছু শতদ্রু করেছে, তাহলে রাজ্য সরকার নেমে আসুক, শতদ্রু মুখ্যমন্ত্রী হয়ে যাক। ওইসব ফাও কথা বললে হবে না। সময় একেবারে অল্প, আমি একটু চলে যাব শতরূপের কাছে। আমি জানি শতরূপের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য একটা আবেগের নাম, তার কারণ আমি সেই ছবিটা আমার চোখে জল করে ভাসে, যে তরুণ শতরূপ, তখন আরও তরুণ ছিল, এখন বৃদ্ধ বলছি না, কিন্তু তখন আরও তরুণ ছিল, আরও বেশি অনেকের হার্টথ্রব ছিল। সেই শতরূপ বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভা নির্বাচনে শতরূপ সেবার প্রতিদ্বন্দ্বিতা করছে, বুদ্ধদেব বাবু জিপে দাঁড়িয়ে আছে। অনেকে বলেন শতরূপ যে বুদ্ধদেব বাবু শেষ দিকে, বাম জমানার শেষ দিকে এই যে ক্ষমা চেয়েছেন, এটা কোথাও যেন যখনই শাসক ক্ষমা চাইতে শুরু করে তখন শাসকের ভিত নড়বড়ে হয়ে যায়। এক, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১.৫ দশক ছুঁই শাসন ক্ষমতায় এই প্রথম ক্ষমা চাইলেন। দ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে তাকে গাড়ি ঘুরিয়ে চলে আসতে হলো, এবং রাজীব কুমারের মতো আইপিএস অফিসার, আমি সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আইপিএস অফিসার হিসেবে তিনি ভারতবর্ষের অন্যতম সেরা আইপিএস অফিসার, এটা সবাই জানে, তাকে শোকজ করা, ক্রীড়ামন্ত্রীকে সরে যাওয়া, কোথাও কি একটা বিরাট কোনো ইঙ্গিত দিচ্ছে? সে হতে পারে দিচ্ছে, তবে আমার নিজের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় মূলত রেগে গেছেন ওনার ছবিটা তোলা হলো না বলে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর ছবি তোলা হলো, দিল্লির মুখ্যমন্ত্রীর তোলা হলো, বম্বের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তোলা হলো, আমারটা মিস হয়ে গেল। আমার ধারণা মূলত ওটাই কারণ, কারণ উনি কোনো বাংলা সিরিয়ালের হিরোইনকে ছাড়েন না, আর এখানে মেসি হাতের কাছে এসে ফসকে গেল, কার ভালো লাগে বলুন? আমি 2-3টে কথা বলছি। এক, যেটা অভিষেক যেটা বললো, পৈলানের ইনভেস্টমেন্ট মানে ওদের বিজ্ঞাপন দেওয়া এবং ডিউ ডিলিজেন্স, কেউ যদি মানে আমাকে বিজ্ঞাপন দেয় ঠিক কথা, আমার তো তার 14 পুরুষ দেখে নেওয়া উচিত 100 বার। এবার তো আমার কোনদিন চিন্তা হচ্ছে, গণশক্তিতে মনে করুন কেউ পাত্রপাত্রী কলমে বিজ্ঞাপন দিল, দেখে বিয়ে করলো, করে তার ডিভোর্স হয়ে গেল 3 বছর পরে, তখন অভিষেক বলবে যে কী ব্যাপার, তোমরা পাত্রপাত্রী কলমে বিজ্ঞাপন ছাপলে, দেখে নিলেন কম্প্যাটেবল কিনা, একসঙ্গে থাকতে পারবে কিনা। তবে যাই হোক, ডিউ ডিলিজেন্সটা
যদি আমাকে এখন দেখতেই হয় তাহলে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, মুকুল রায় সবার ডিউ ডিলিজেন্সের দায়িত্ব অভিষেকের বাড়ির ঘাড়ে এসে পড়বে। সুতরাং আমি তার মধ্যে যাচ্ছি না। আমি দু তিনটে কথা বলছি। এক, যেটা দাদার ওই অরূপ বিশ্বাসের হাত নিয়ে আর সুভাষ চক্রবর্তীর হাতের একটা কম্প্যারিজন করলেন, দেখুন সুভাষ চক্রবর্তীর হাত কোথায় গেছিলো জানি না, কিন্তু সেখানে যাওয়ার জন্য কিন্তু মারাদোনা মাঠ ছেড়ে চলে যাননি, আর মেসি কিন্তু চলে গেছিলেন। কেমন? তবে আপনি আমার কথাকে খারাপভাবে নেবেন না, আমি কিন্তু কোনো খারাপ অর্থে বলিনি। আমি বলতে চাইছিলাম যে হাতটা অরূপ বিশ্বাসে নামতে নামতে আস্তে আস্তে পকেটের দিকে যাচ্ছিল, তো মেসি হয়তো পকেটমারি হয়ে যেতে পারে। তৃণমূলের সম্পর্কে নিশ্চয়ই এসছেন, যখন খোঁজখবর নিয়ে এসছেন, পকেটমারি হয়ে যাওয়ার ভয় হয়তো চলে গেছে। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন আমি যেটা উনি বললেন যে অভিষেক ব্যানার্জির ওটা ঠিক আছে, উনি মেনেই নিলেন যে ওটা ডায়মন্ড হারবার এফসি কোনো ক্লাব না, বেসিক্যালি একটা পরিবারের বাচ্চাদের পিকনিক করার জায়গা। তো তার অভিষেক ব্যানার্জির ফ্যামিলি মানে ডায়মন্ড হারবার এফসির মালিক, ভালো কথা, তারা ওখানে ছিল। আচ্ছা, জুই বিশ্বাসের 2 মেয়ে, এরা কোন এফসির কর্মকর্তা? এবং যেটা তরুণজ্যোতি মানে হোয়াট ই রাইটলি পয়েন্টেড আউট, মানে মেসি বা এই ধরনের ভিভিআইপি, ধরুন আমি বলছি, ধরুন রাহুল গান্ধী হোক কি নরেন্দ্র মোদী হোক, মানে এই লেভেলের হাই সিকিউরিটি ইয়েতে যারা থাকেন, তাদের তো একেবারে কারা তার ত্রিসীমানায় থাকবে সে তো ইস্যু করার ক্ষমতা কোনো শতদ্রু দত্ত ঠাকুরদারও নেই। সেটা করতে পারে একমাত্র পুলিশ। তার মানে জুই বিশ্বাসের নামে ওই কার্ডটা, কি জুই বিশ্বাসের 2 মেয়ের নামে ওই কার্ড, বা সো অন অ্যান্ড সো ফোর্থ, অভিষেক ব্যানার্জির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলারের নামে ওই কার্ড মমতা ব্যানার্জির পুলিশ ইস্যু করেছিল, তাই তো? অন্য কেউ তো করতে পারে না। 3 নম্বর কথা আমি এখানে বলছি, দেখুন আমার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে ময়দানের প্রতিটা ক্ষেত্রে, মানে আমি বলার এর আগে সমাজের ক্ষেত্রে বলেছেন, ধরুন ময়দানের ক্ষেত্রে, ধরুন আমরা অমিত শাহ ছেলের সমালোচনা করাই উচিত, যে তার সাথে ক্রিকেটের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, বাবা এই জায়গায় যাওয়ার পরে সে এখন বিসিসিআইয়ের মাথায়, তারপর আইসিসিআইয়ের মাথায় বসে গেছে, করাই উচিত সমালোচনা। আচ্ছা আপনি বলুন তো, মমতা ব্যানার্জির এই ভাইগুলো, বাবুন ব্যানার্জি, অজিত ব্যানার্জি, এদের কী কন্ট্রিবিউশন খেলায়? আজকে মোহনবাগানের ফুটবল সচিব বাবুন ব্যানার্জি, কোথায় হকি অ্যাসোসিয়েশন, সুইমিং অ্যাসোসিয়েশন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, বাস্কেটবল অ্যাসোসিয়েশন, সবের মাথায় বসে আছে। ইভেন মমতা ব্যানার্জির দলের লোকও নয়, ওর পরিবারের লোক, ওর ভাইয়েরা। এই ভাইগুলোর মুখ দেখেছেন বাবুন ব্যানার্জি, অজিত ব্যানার্জির? এরা ছোটোবেলা কোনো দিন স্কুলে স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে এদের মুখ দেখে মনে হয় না। তারা গোটা বাংলার সমস্ত ক্রীড়া সংস্থার মাথায় বসে হয়েছে। এই যে ময়দানটাকে এরা গিলে খেয়েছে, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর করে খাচ্ছে, এইটার একটা রিফ্লেকশন আমরা সেদিন দেখেছি। এখানে মেসির নামটা জড়িত বলে খবরটা এত বড় হচ্ছে, আমরা এখানে আলোচনা করছি। আর দেখুন আমার শেষ কথা আমি আপনাদের এখানে বলছি, দেখুন এই যেটা আমি এর আগেও বললাম, যে শতদ্রু দত্ত যখন অভিষেক ব্যানার্জির সঙ্গে ডায়মন্ড হারবারে রোনাল্ডিনোকে নিয়ে স্টেজে দাঁড়িয়ে থাকতো, কি সুভাষ ওই কী নাম ওই সুজিত বোসের সাথে যখন মূর্তি ফুর্তি বানাতো, তৃণমূলের কলকাতাটা কাউন্সিলরকে নিয়ে যখন বিদেশে বেড়াতে গেছিলো, তখন শতদ্রু দত্ত ভালো ছিল, এখন শব্দ শতদ্রু দত্ত, ঠিক আছে ভালো কথা, আমি তাও মেনে নিচ্ছি। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, যারাই আমাদের এই আলোচনাটা এমনিও শুনছেন, বাইরে মানে সোশ্যাল মিডিয়াতেও যারা দেখছেন বা ইয়েতে, বলুন তো আজকের তারিখে পশ্চিমবাংলায় কোন এমন ব্যবসাদার আছে যে পশ্চিমবাংলায় যে কোনো একটা কাজ যদি করতে যায়, আর তার কাছে যদি তৃণমূলের কিছু নেতা মন্ত্রীর ফোন যায় যে আমার বউ ওখানে যাবে, আমার শালি ওখানে যাবে, আমার নাতি ওখানে যাবে, আমার এতগুলো পাস লাগবে, আমার অতগুলো ওই লাগবে, একজন তৃণমূল নেতার যদি এই ফোনটা তার কাছে যায়, পশ্চিমবাংলার কোন এরকম ব্যবসাদার আজকের তারিখে আছে যে তার এই মানে নির্দেশসমূহ আবদারটাকে না রেখে পশ্চিমবাংলায় ব্যবসা করবে? আমি খুব সহজ ভাষায় জিজ্ঞেস করছি। শতদ্রু দত্তকে আমি জীবনে কোনোদিন সামনে থেকে মুখও দেখিনি, আমার ধারণা নেই ওর সাথে কার কী ব্যাপার লেনদেন ছিল না ছিল, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে আজকের তারিখে আপনারা বাস্তবে এটা বিশ্বাস করেন যে পশ্চিমবাংলার কোনো ব্যবসাদারের পক্ষে তার কাছে যদি অরূপ বিশ্বাসের বক্তব্য, ভাই আমি ক্রীড়ামন্ত্রী কিন্তু আমার ভাইয়ের 2 মেয়ে সহ আমি ঢুকবো, আমি রাজ চক্রবর্তী মানে আমার বউকে ওর পাশে দাঁড় করিয়ে ছবি তুলে দিতে হবে, আমি অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার, আমার অফিস থেকে কতজন যাবে, তারা সবাই মেসির পাশে ওই হরিলুটে বাতাসা ধরার মতো করে দাঁড়িয়ে থাকবে। যদি ফোনটা যায়, তার কথা না রেখে পশ্চিমবাংলায় আজকের তারিখে ব্যবসা করতে পারে, এরকম যদি কোনো ব্যবসাদার হাত তুলে বলতে পারে তার এই ক্ষমতা আছে, তো ভালো কথা। আমি যদি ভুল হই তাহলে ভুল, তাহলে যারা শুনছেন তারা বিচার করবেন যে আমি ভুল কথা বলেছি। ধন্যবাদ। আমি এবার অরিজিতের কাছে যাব, একেবারে শেষ মুহূর্তে একটা জিনিস জাস্ট অ্যাড করার আছে আমার। দাদা বলছিল সত্যি তো, আমাদের রাজ্যসভার প্রাক্তন সাংসদ সঞ্জয় বসু, তার জেল খাটার ইতিহাসটা ভুলে যাচ্ছে আপাতত। রাজ্যসভা সাংসদ তো বটে তৃণমূলের, সাথে মোহনবাগানের সচিব, তাকে ধাক্কা মারলো। কতটা নির্লজ্জ ভাবো, ধাক্কা মারার পরও সে সরলো না, সামনে গিয়ে জামা দিয়ে বলছে এখানে একটা সই হবে। তো কারা এরা? না, জেল খাটার ইতিহাস তরুণ যদি ভুললে চলবে না, আরও আগে থেকে মনে রাখতে হবে। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও জেল খাটাই ছিল। ধন্যবাদ। আমি এবার অরিজিতের কাছে যাব। অরিজিৎ, সবাই অনেকভাবে বিষয়টা দেখছে, কিন্তু এটা তো ঠিক, শাসক 1.5 দশকে নিজেকে প্রভু ভাবতে শুরু করেছে, এটা অন্তত যারা স্টেডিয়ামে ছিল তারা মনে করছেন। তারা জানেন কোনো বিরোধী দল সেরকম নেই যারা প্রকাশ্যে শাসককে
ঘোল খাইয়ে দিতে পারে? জানেন পুলিশ ব্যস্ত সেলফি তুলতে, প্রশাসন দুর্নীতিতে নিমজ্জিত, সবাই এখানে ভীরু। সেই জায়গায় আমি বারবার করে বলছি, যুবভারতী ক্রীড়াঙ্গন ভাঙচুর সমর্থন করছি না। কোথাও কি মনে হচ্ছে যে এই সমাজ ব্যবস্থায় এই জেনজি যারা ছুটে গিয়ে প্রতিবাদ করেছে তাদের ভাষাটা হয়তো ভুল ছিল, এরাই সরাতে পারবে? আসলে তথাকথিত প্রভুদের কোনো বিরোধী দল নয়, নতুন যুগ, নতুন বসন্ত আসছে এই বাংলায়। ঋতুদা, প্রথম কথা হচ্ছে যে তুমি যেটা বললে যে শাসক ভাবতে শুরু করেছিল বা বিরোধী ইত্যাদি, শাসকের ঔদ্ধত্য যখন বেড়ে যায়, এটা দিকে দিকে দেশে দেশে প্রমাণিত, তার জন্য কোনো বিরোধী দলের প্রয়োজন হয় না, জনতাই যথেষ্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমরা আমাদের ভারতবর্ষে একটা খুব কথা বাস্তব হয়ে যায় ঋতুদা, সেটা হচ্ছে যে রাজা গেল তবু রাজনীতি গেল নাই। আজকে মেসি একজন ফুটবল ফিগার, তিনি এসছিলেন, তিনি দেখে একটি খুব খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে গেছেন। তার থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে দেখতে যারা গেছিল তারাও খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে গেছে। আলটিমেটলি ক্ষতিটা যেটা হলো, আমি প্রথম থেকেই বলছি ফুটবলের, এই যে এতগুলো কথা হচ্ছিল না যে পরিবারবাদ, পরিবারের লোক ঢুকেছে ইত্যাদি ইত্যাদি, একটা জিনিস হচ্ছে যে সব ভালো তার শেষ ভালো যার। যে ঘটনাটা এখানে ঘটেছে, ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 20% ঘটনা হায়দ্রাবাদেও ঘটেছে। ঘুরিয়ে ফিরিয়ে দেখবে দেবেন্দ্র ফডনবিসের ওয়াইফও সেলফি তুলতে গেছেন, সেই ছবিটাও গেছে। এখানে মিসম্যানেজমেন্ট হয়েছে। এবার মিসম্যানেজমেন্ট নিয়ে আমি প্রথম থেকে যেটা বলছি সেটা হচ্ছে ইটস আ অ্যাবসলিউট ফেলিওর অফ আ স্পোর্টস মিনিস্টার, যিনি ওখানে দাঁড়িয়েছিলেন। আমার রাজ্যের যদি ক্রীড়ামন্ত্রী ওখানে দাঁড়িয়ে থাকে এবং সেখানে যদি একটা স্পোর্টস পার্সোনালিটি আসে, আমি যদি 20টা লোককে সামনে থেকে না সরাতে পারি, তাহলে প্রথমত আমার কোনো কন্ট্রোল নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ওইখানে যে ফেলিওরটা হয়েছে সেটা হচ্ছে পুলিশের হয়েছে, কারণ বারবার পুলিশকে সরাতে বলা হয়েছিল। এর বাইরে দাদা ওই পাস নিয়ে ঢুকে যাওয়ার যে সীমানা বা যে স্কোপ, সেটা সবাই নিয়েছে। হয়তো আমি তুমি হলেও মেসির সাথে সেলফি তুলতে চাইতাম, আমরা যে যেতে পারিনি, আমাদের যে যাওয়া উচিত নয়, সেইটার জন্যই তো প্রশাসন, তো সেখানে প্রশাসন ফেল করেছে। আর একটা খুব ইম্পর্টেন্ট দিক আমি তুলে ধরছি। তোমার কোনো মামা মেশো তৃণমূলের মন্ত্রী আছে? তোমার কোনো মামা বা মেশো তৃণমূলের মন্ত্রী নেই। আছে? তাহলে চাইলেও পারতে না, ইচ্ছে তো সবার করে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা স্কিপ করে যাচ্ছি, সেটা হচ্ছে যে যখন এই স্টেডিয়ামটা ভাঙচুর হচ্ছিল তখন বেশ কিছু জলের বোতল ছোড়া হচ্ছে, বেশ কিছু লাঠি ছোড়া হচ্ছে। এই যে বাইরে পুলিশের যে সিকিউরিটি ছিল, তারপরেও আমি বলছি ঋতুদা, এই যে জলের বোতল ডার্বি ছাড়া, মানে ডার্বি ম্যাচেও পর্যন্ত যুবভারতীর ভেতরে নিয়ে যাওয়া বারণ। এই ম্যাচের ক্ষেত্রেও জলের বোতল বাইরে বিক্রি হচ্ছিল, পুলিশ এই জলের বোতল নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। হঠাৎ করে যে জলের বোতলটা বাইরে 100 টাকায় বিক্রি হচ্ছিল, সেটা গ্যালারিতে 200 টাকায় বিক্রি করে জলের বোতল। ওইটা হচ্ছে কি বলতো, গরু কয়লার ওই স্কুলিংয়ে পুলিশ ওটাকে ডিল করেছে। যাই হোক, আমাদের সময় একেবারে শেষ। আজকে 2-3টে জিনিস খুব পরিষ্কার হয়ে গেল। টাকা ফেরত পাবেন, সাংবাদিক হিসেবে ক্ষুদ্র অভিজ্ঞতায় বলতে পারি, যা গেছে তা গেছে, ফেরার চান্স খুব কম। কিন্তু কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, প্রায় দেড় দশক ছুঁই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন, তাৎপর্যপূর্ণ। রাজীব কুমারের মতো আস্থাভাজন, তাকে শোকজ করা হলো, কারণ দর্শাতে বলা হলো, গুরুত্বপূর্ণ। এই প্রথম ইডি সিবিআই দুর্নীতি ছাড়া বা জেলে যাওয়া ছাড়া কাউকে পদত্যাগ করতে হলো, কোনো একটা দপ্তর ছাড়তে হলো, গুরুত্বপূর্ণ। আবার অনেকে বলেন আসলে খেলাটা অন্য জায়গায় ঘটেছে। শাসকের বিরুদ্ধে কোনো বিরোধী নয়, শাসকেরই কেউ একটু চাল চেলে দিয়েছেন। সত্যি কি তাই? নিশ্চয়ই তদন্ত হবে। এ তদন্ত ওই কমিশনের তদন্ত নয়। আমাদের দেশে কমিশন বসে কেন জানেন তো? কোনো অভিযোগকে নামিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু সব কিছু বেরিয়ে আসবে। তবে একটা জিনিস হলফ করে বলতে পারি, যদি কোনো তালিকা তৈরি হয় গোটা বিশ্বে, আর্জেন্টিনা মারাদোনা মেসিকে সবচেয়ে কারা প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবাসে, তারা হচ্ছে এই কলকাতা, এই বঙ্গদেশ। দুঃখের বিষয়, কলকাতার নাম শুনলেই মেসি বোধহয় জ্বরে আক্রান্ত হবেন। আমরা জানি না মেসিকে আর ফিরিয়ে আনতে পারবো নাকি, আমরা জানি না সেই
সেই বিশেষভাবে সক্ষম হুইল চেয়ারে বসে যে ছেলেটা অনেক কষ্ট করে এসেছিল, আমরা তার দুঃখ, তার যন্ত্রণা আমরা ঘোচাতে পারবো না। আমরা ঘোচাতে পারবো না সেই 70 ঊর্ধ্ব বয়স মানুষটি, যিনি এবং তার ছেলে ধার করে ইএমআই দিয়ে টিকিট কেটে এসেছিলেন দেখতে, তার সেই রোমাঞ্চ আর হলো না। কলকাতা পারল না, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু আশার কথা অনেকে বলছেন, যেখানে শাসক নিজেকে প্রভু এবং বিরোধীরা বিরোধিতায় 100-0 কম পাচ্ছে, সেখানে আরব বসন্তের মতো এই সামাজিক মাধ্যম আর জেনজি সত্যি কি কোনো বিপ্লব আনতে পারবে এই মরা দেশে, পোড়া দেশে? সেটাই এখন দেখার। আমার একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে, অনেক দিন আগে পড়েছিলাম, একটু ভুল হলে মাফ করে দেবেন। অন্নদা শঙ্করের একটা অসাধারণ সেই কবিতার লাইনটা, তেলের শিশি ভাঙলে পরে খুকুর ওপর রাগ করো, তোমরা যে সব ধেড়ে খোকা দেশকে ভেঙে ভাগ করো। এখন বক্তব্য হচ্ছে তার সঙ্গে আজকের পরিপ্রেক্ষিত কি মিল। জানি যুবভারতী ক্রীড়াঙ্গন যারা ভাঙচুর করেছেন তাদের পুলিশ টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে। অবশ্যই অন্যায় করেছেন, অনৈতিক কাজ করেছেন তারা, কিন্তু বিধানসভা যখন ভাঙেন তারপর কি হয়? তারপর তারাই তো শাসন ক্ষমতায় আসে। আর এই ছেলেগুলি যারা শুধু প্রতিবাদ করেছেন, বিধানসভা যারা ভেঙেছিল তারা হয়ে গেল সাধু, আর যারা যুবভারতী ক্রীড়াঙ্গন ভাঙল তারা ঢুকবে গারদে। বিচার অবশ্য মানুষই করবে। বক্তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের অবশ্যই চোখ থাকুক বাংলা হান্টে। বাংলা হান্ট টাফ টক এখানেই শেষ করছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল।